খুবই মজার একটা টপিক। আজকের এই ওয়েবিনারে আমরা জানার চেষ্টা করব, আমরা বোঝার চেষ্টা করব যে যখন আপনি ফ্লাটার দিয়ে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, আমরা এই বিষয়টা সবাই জানি যে ফ্লাটার হচ্ছে কি একটা সুপার ক্রস প্ল্যাটফর্ম, একটা সুপার ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক। ওকে, তো আমি এটাকে এই কারণে সুপার ক্রস প্ল্যাটফর্ম বলছি, কারণ ফ্লাটার দিয়ে যখন আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন তখন অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব, ডেস্কটপ, ম্যাক, যে কোনো প্ল্যাটফর্মে আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি ফ্লাটার দিয়ে যে কোনো প্ল্যাটফর্মের জন্যই অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন, বাট সেটা কিভাবে কাজ করে, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেটা যখন আপনি করতে যাবেন তখন আপনি কিভাবে ফ্লাটার অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন, কিভাবে সেগুলোকে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে রান করবেন, এবং যখন ফ্লাটার অ্যাপ্লিকেশন আমরা তৈরি করি, তৈরি করার সময় যখন অ্যাজ এ ডেভেলপার আপনি তৈরি করছেন তখন বেশ কিছু বিষয় আপনার মাথায় রেখে কাজ করতে হয়। আবার ধরুন যখন আপনি ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখছেন তখন অ্যাজ এ লার্নার হিসেবেও কিন্তু বেশ কিছু বিষয় মাথায় রেখেই ফ্লাটারটা লার্ন করতে হয়। তো ওভারঅল এই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে আজকের ওয়েবিনারে আলোচনা করব, এবং ফ্লাটার সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে, যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আজকের এই সেশনে আমাকে ডেফিনেটলি প্রশ্ন করবেন। শুধু যে ফ্লাটার নিয়েই প্রশ্ন করতে হবে বিষয়টা তেমনও না, ফ্লাটার ছাড়াও যে কোনো বিষয়ে, প্রোগ্রামিং রিলেটেড, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড, ফ্রন্ট ইন, ব্যাক ইন, মোবাইল অ্যাপ্লিকেশন, ডেটাবেজ, যে কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি সেই প্রশ্নগুলো আমাকে আপনারা করতে পারেন। এখন প্রথমেই আসেন ফ্লাটারের সাথে যারা আপনারা আজকের ওয়েবিনারে জয়েন করেছেন, আপনারা মোস্ট অফ দেম কম বেশি ফ্লাটারের সাথে অনেকেই হয়তো পরিচিত। এখন ফ্লাটারের সঙ্গে ডেফিনেটলি আপনারা হয়তো পরিচিত, কিন্তু আজকে আমি আপনাদেরকে ফ্লাটারের সাথে আরেকবার নতুন করে পরিচয় করিয়ে দিতে চাই, একটু ভিন্নভাবে আর একটু ডেসক্রিপটিভ ওয়েতে, যাতে করে যারা আপনারা ফ্লাটার শিখবেন শিখবেন করে ভাবছেন, কিংবা যারা আপনারা ধরুন ফ্লাটার অলরেডি শেখা শুরু করেছেন, কিংবা আপনারা ফ্লাটার শেখার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য যেন আজকের এই সেশনটা একটা কিক স্টার্ট হয়। আমি আবারও বলছি, একটা কিক স্টার্ট হয়। কেননা বিল গেটসের সফলতার অনেকগুলো সূত্র দেখবেন বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, তার মধ্যে একটা সূত্র আছে, আপনি যেটা প্ল্যান করেছেন, মাথার ভিতরে যেটা আপনি চিন্তা করেছেন, সেটা যত দ্রুত সম্ভব আপনি সেটাকে এক্সিকিউট করে ফেলেন। সো আপনাদেরকেও বলবো, যারা আপনারা ফ্লাটার শিখবেন শিখবেন করে ভাবছেন, যদি ওভারঅল আজকের এই সেশনে ফ্লাটারটা আপনার কাছে সহজ মনে হয়, আমি বলবো যত দ্রুত সম্ভব আপনারাও শুরু করে দেন। এখন প্রথমেই আসেন আমরা একটু ফ্লাটারের সাথে পরিচিত হয়ে নেই, যে ফ্লাটারটা আসলে কি, এইটা খায় না মাথায় দেয়, না এটা দিয়ে আমরা কি করব। প্রথমে আমাদের ফ্লাটারের সাথে পরিচিতি পর্বটা হয়ে যাওয়া দরকার। প্রথমে আসি ফ্লাটারের পরিচিতি। সো আজকে আমরা ফ্লাটার দিয়ে বেশ কিছু বিষয় জানবো, বেশ কিছু বিষয়ে শিখবো। তো কি কি বিষয়ে জানবো, কি কি বিষয়ে শিখবো, আমি একটু টু ডু লিস্ট মানুষ, সবসময় করি কি, যাই কোনো কাজ করি, যাই ছাত্রদেরকে পড়াই, সব কিছু টু ডু লিস্ট ম্যানেজ করে করে করি। সো আজকেও এর ভিন্নতা হবে না, ব্যতিক্রম হবে না। আমি প্রতিদিনের মতো আপনাদেরকে অ্যাসিস্ট করার জন্য, এবং আমরা কোথায় আছি, কতদূর পড়লাম না পড়লাম, এজন্য একটা সুন্দর করে টু ডু লিস্ট ম্যানেজ করব। তাহলে আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে ইন্ট্রোডিউস, বা আমি বাংলায় যদি লিখি আরো সুন্দর করে, যে ফ্লাটারের সাথে পরিচিতি। ওকে, আজকে আমাদের প্রথম টপিক ফ্লাটারের সাথে পরিচিতি, বা ফ্লাটারের সাথে পরিচয়, হটেভার। চলেন আমরা ফ্লাটারের সাথে একটু জানাশোনা হয়ে নিই, যে ফ্লাটার জিনিসটা আসলে কি, কেন, কিভাবে, আর এটা শিখলে আমাদের কি হবে, বা শিখতে গেলে আমাদেরকে কি কি বিষয় মাথায় রাখতে হবে। ফ্লাটারের ইন্ট্রোডাকশনটা হয়ে যাক। প্রথমেই চলে আসি, ফ্লাটার ইটসেলফ এ ক্রস প্ল্যাটফর্ম। আমি আবারও বলছি, ইটসেলফ এ ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক। ক্রস প্ল্যাটফর্ম কেন বলছি আমরা, কারণ ফ্লাটার এমন একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্ক দিয়ে কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি ডেভেলপ করেন, সেটা অ্যান্ড্রয়েড অ্যাজ ওয়েল অ্যাজ আইওএস, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েব, অ্যাজ ওয়েল অ্যাজ ডেস্কটপ, বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা চলে।
এখন আমরা শুরুতেই এই বিষয়টা জেনে নিলাম যে ফ্লাটার দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ করলে সেটা আমার অ্যান্ড্রয়েডেও চলবে, সেটা আমার আইওএসেও চলবে, সেটা আমার ওয়েবেও চলবে, সেইটা আমার ডেস্কটপেও চলবে, সেইটা আমার ম্যাক ওএসেও চলবে, সেটা আমার লিনাক্সেও চলবে। অর্থাৎ একটাই ক্রস প্ল্যাটফর্ম, একবারই আপনি কোড লিখবেন। আপনি অ্যান্ড্রয়েডের জন্য একবার এপিকে বিল্ড করবেন, আইওএস এর জন্য একবার আইপে বিল্ড করবেন, ওয়েবের জন্য জাভাস্ক্রিপ্ট বিল্ড করবেন, ডেস্কটপের জন্য ইএক্সি বিল্ড করবেন, ম্যাকের জন্য ডিএমজি বিল্ড করবেন, লিনাক্সের জন্য ডিএমজি বিল্ড করবেন। অর্থাৎ একবারই কোড লিখছেন। এখন আপনার খুশি যে আপনি অ্যাপ্লিকেশনটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করতে চাচ্ছেন। So that is the main goal point, that is the main key point of Flutter. এখন এই ফ্লাটারের জন্য আপনি যখন শিখছেন, কেন শিখছেন বা ইন্ডাস্ট্রি কেন ফ্লাটারকে বেছে নিচ্ছে, এর ভেতরে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ যেটা সেটা তো বললামই, ক্রস প্ল্যাটফর্ম। দেন দ্বিতীয় কারণ যেটা সেটা হচ্ছে লেস কস্ট, বিটার ম্যানেজমেন্ট। দেখেন প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানি সফটওয়্যারকে কিন্তু ইটসেলফ এ প্রোডাক্ট হিসেবে চেনে। একটা সফটওয়্যার কোম্পানির জন্য একটা সফটওয়্যার হচ্ছে প্রোডাক্ট। এখন সে সফটওয়্যারটা ডেভেলপ করবে, ডেভেলপ করে সেই সফটওয়্যারটার থেকে লাভ ক্ষতির বিষয় আছে, কস্টিংয়ের বিষয় আছে, ম্যানেজমেন্টের বিষয় আছে। এই বিষয়গুলো কিন্তু ফ্লাটারে খুব ইফিসিয়েন্টলি ম্যানেজ করা যায়। এজন্য আপনি দেখবেন এখন গুগল প্লে স্টোরে যে মোবাইল অ্যাপগুলো আসতেছে সেখানে ফ্লাটার অ্যাপ্লিকেশনের সংখ্যা কিন্তু হু হু করে বাড়তেছে। যেরকম আমাদের টিমের একটা মোবাইল অ্যাপ্লিকেশনের কথা যদি আমি বলি গুগল প্লে স্টোরে, এটা দেখবেন খুবই ওয়াইডলি ইউজড একটা মোবাইল অ্যাপ্লিকেশন। এইটার নাম হচ্ছে, আমি একটু প্লে স্টোরে চলে যাই, হ্যাঁ গুগল প্লে স্টোরে চলে যাই সরাসরি অ্যান্ড্রয়েডের। আবার ধরেন আমি একটু অ্যাপেলের যে iOS স্টোর আছে বা অ্যাপেলের যে অ্যাপ স্টোর আছে সেখানেও চলে যাই। আমি জাস্ট এখানে আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেটা দিয়ে যদি একটু লিখি জাতিক ইজি, এইটার দেখেন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে। আবার এই জাতিক ইজির যদি আমি iOS স্টোরে খুঁজি, iOS স্টোরে কিন্তু এর একটা iOS অ্যাপ্লিকেশন আছে আইফোনের জন্য। এখন বাংলাদেশের মানুষ কিন্তু ভাই দিন দিন বড়লোক হয়ে যাচ্ছে। অনেকের হাতেই এখন আপনি দেখবেন আইফোন। সো মোবাইল অ্যাপ্লিকেশন যদি আপনি বানান বা মোবাইল অ্যাপ্লিকেশন হিসেবে যদি ক্যারিয়ার ডেভেলপ করতে চান, তাহলে শুধুমাত্র অ্যান্ড্রয়েড কিংবা শুধুমাত্র আইওএসে যদি আপনি নিজেকে সীমাবদ্ধ রাখেন, তাহলে আমি বলবো যে আপনি ট্রেন্ডিংয়ের সাথে, বিজনেসের সাথে, ইন্ডাস্ট্রির সাথে আপনি অনেকখানি পিছিয়ে পড়লেন। সো এখনকার এই ক্রস প্ল্যাটফর্মের যুগে এসে আমি ডেফিনেটলি আপনাদেরকে স্ট্রংলি সাজেস্ট করব, যখন আপনি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কথা একবার হলেও ভাবছেন যে শিখবেন, তখন গো ফর ফ্লাটার, এগেইন গো ফর ফ্লাটার, এগেইন গো ফর ফ্লাটার। আপনাকে বলবো যে আগের যে 10 বছর 15 বছর আগের নেটিভ যেই টেকনোলজিগুলো ছিল, সে জাভা দিয়ে অ্যাপ্লিকেশন শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য, সুইফট 3 কিংবা অবজেক্ট সি দিয়ে শুধুমাত্র আইওএস এর জন্য, ওই ট্রেন্ড থেকে আপনাকে ডেফিনেটলি আপনার ক্যারিয়ারের প্রয়োজনে সরে আসতে হবে। এবং এই মুহূর্তে মার্কেটে যদি আমরা ফ্লাটার ডেভেলপার দেখি, তাদের অধিকাংশ ফ্লাটার ডেভেলপারই কিন্তু ওই আগের যেই গতানুগতিক মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার, সেই ডেভেলপমেন্ট ইকোসিস্টেম থেকে ধীরে 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 তাদের স্কিল সেটকে মাইগ্রেট করে কিন্তু ফ্লাটারে শিফট হয়ে গেছে। কেন? কারণ এজ এ মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার আমার কোম্পানিতে যখন আমি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের চিন্তা করব, অ্যান্ড্রয়েডের জন্য আলাদা ডেভেলপমেন্ট, আবার আইওএসের জন্য আলাদা ডেভেলপমেন্ট, দ্যাট ইজ ভেরি কস্টলি। আবার অ্যান্ড্রয়েডের জন্য ডেভেলপ করলাম, আইওএসের জন্য ডেভেলপ করলাম, ম্যানেজমেন্ট ইজ টু হ্যাসেল। আবার হয় কি, ধরেন অ্যান্ড্রয়েড ডেভেলপারটা একটু এক্সপার্ট, আবার আইওএস ডেভেলপারটা ধরেন একটু এক্সপার্ট কম। সেক্ষেত্রে একই অ্যাপ্লিকেশন, একই ফিচার, যারা iOS বা আইফোন ইউজ করছে তারা ব্যাড এক্সপেরিয়েন্স পাচ্ছে, যারা আবার অ্যান্ড্রয়েড ইউজ করছে তারা গুড এক্সপেরিয়েন্স পাচ্ছে। সো সেক্ষেত্রে হচ্ছে কি একটা ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হচ্ছে। এজন্য ডেফিনেটলি লস লেস কস্ট অ্যান্ড বেটার ম্যানেজমেন্টের জন্য আমার দরকার কি, আমার দরকার অবশ্যই অবশ্যই একটা ক্রস প্ল্যাটফর্ম সুবিধা। সেই সুবিধা নিয়ে সে যাতে গিয়ে হি হ্যাজ এ ফ্লাটার অ্যাপ্লিকেশন, যেটা গুগল প্লে স্টোরেও চলে, আবার iOS এর যে স্টোর আছে অ্যাপ স্টোরেও চলে। এবং
ফ্লাটার দিয়ে কিন্তু বেশ ডিটেল অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, বড় অ্যাপ্লিকেশন। অনেকের ভেতরে এরকমের একটা ধারণা থাকতে পারে যে ফ্লাটার দিয়ে মনে হয় কমপ্লেক্স অ্যাপ্লিকেশন তৈরি করা যাবে না, ফ্লাটার দিয়ে মনে হয় একটু বড় অ্যাপ্লিকেশন তৈরি করলে আমরা ধরা খেয়ে যাব। এ ধরনের কমপ্লেক্সিটি বা এ ধরনের ভুল ধারণা কিন্তু অনেকের মধ্যেই আছে। আমি যদি জাস্ট এই জাতিকে যে মোবাইল অ্যাপটার কথা বলি, এখানে কিন্তু অনেক কমপ্লেক্স ফিচার আছে। এখানে একেবারেই দিস ইজ এ মাল্টি টেনেন্ট অ্যাপ্লিকেশন এবং হাইলি ট্রাফিকড একটা মোবাইল অ্যাপ্লিকেশন। এই মোবাইল অ্যাপ্লিকেশনে প্রতিদিন মিলিয়ন্স অফ ট্রাফিক এই মোবাইল অ্যাপ্লিকেশনের ভেতর দিয়ে পাস হয়। সেই সাথে এখানে একেবারে ক্যামেরা থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, ব্লুটুথ থেকে শুরু করে, প্রিন্টিং থেকে শুরু করে, ব্লুটুথ প্রিন্টারের সাথে কানেক্ট করা থেকে শুরু করে অনেক কমপ্লেক্স ফিচার্স কিন্তু এটার মধ্যে দিয়ে দেওয়া আছে। সো ফ্লাটার ইজ very suitable to handle your complex application, to handle your multi-tenant application, to handle your SaaS product, to handle your heavy application অর্থাৎ heavily traffic application. সো ডিউরেবিলিটির দিক থেকে যদি আপনি বলেন, দ্যাট ইজ ওয়েল প্রুফড, এবং এই প্রুফ কিন্তু আমাদের চোখের সামনেই। দ্যাট ইজ আওয়ার প্রোডাক্ট, দ্যাট ইজ মাই কোম্পানি প্রোডাক্ট, দ্যাট ইজ মাই টিম প্রোডাক্ট। ওকে, ফাইন। আমরা যদি একটু ইন্টারেক্টিভ কেয়ার্সের কথা বলি, ইন্টারেক্টিভ কেয়ার্সও কিন্তু ঠিক একই ধাঁচে তাদের যে মোবাইল অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করছে, ইন্টারেক্টিভ কেয়ার্স একাডেমি, এই মোবাইল অ্যাপ্লিকেশনটাও কিন্তু ফ্লাটারই ডেভেলপ হচ্ছে। অলরেডি এর যে অ্যান্ড্রয়েড ভার্সন সেটা গুগল প্লে স্টোরে অলরেডি চলে আসছে, এবং এর iOS স্টোরও অ্যাসাপ খুব শীঘ্রই অ্যাপেলের যে স্টোর আছে সেই স্টোরে চলে আসবে। এবং শুধুমাত্র যে এই বিষয়গুলো তা কিন্তু না। আমরা যদি একটু বিকাশের কথা চিন্তা করি, যেই মোবাইল অ্যাপটা খুব সম্ভবত সবার মোবাইলেই আপনাদের ইনস্টল করা আছে, বিকাশ ইজ অলসো মেড ইটসেলফ বাই ইউজিং ফ্লাটার। এবং বিকাশের অ্যাপ আপনি প্লে স্টোরেও পাবেন, আবার যদি অ্যাপেল স্টোরে গিয়ে সার্চ করেন অ্যাপেল স্টোরেও পাবেন। বিকাশ কেন এই সুবিধাটা ব্যবহার করছে? কারণ তার দরকার একটা হাইলি সিকিউরিটি। সো এইখানে ফ্লাটারের আরেকটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ফ্লাটার ইটসেলফ ইজ ভেরি সিকিউর ফ্রেমওয়ার্ক, যেখান থেকে হয় কি আপনার সিকিউরিটি ম্যানেজমেন্ট করার জন্য অনেক 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 বেশি হ্যাসেল আপনাকে নিতে হয় না। কারণ এই ফ্রেমওয়ার্কটা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই ইটসেলফ ভেরি সিকিউর। এবার আসি, আমার তো সব কিছু আছে, আমার ক্রস প্ল্যাটফর্ম আছে, আমার লেস কস্ট আছে, আমার অপটিমাইজেশন আছে, সব আছে। বাট হোয়াট অ্যাবাউট দ্য রিসোর্সেস? রিসোর্সেস মিন্স আমি বলতে চাচ্ছি যে ধরেন আপনি মরুভূমিতে, আপনি মরুভূমিতে একটা সে বাড়ি বানাবেন। হ্যাঁ, আপনি মরুভূমিতে একটা বাড়ি বানানোর চেষ্টা করতেছেন। এখন আপনি চিন্তা করেন তো, একটা মরুভূমির ভিতরে যদি আপনি একটা বাড়ি বানানোর চেষ্টা করেন, সে একেবারে ধরেন সাহারা মরুভূমির ভেতরে চলে গেছেন আপনি। হ্যাঁ, সাহারা মরুভূমির ভেতরে চলে গিয়ে আপনি একটা বাড়ি বানানোর চেষ্টা করতেছেন। এখন ওই মরুভূমিতে বাড়ি বানানোটা আপনার জন্য কত কষ্টের না? ওই মরুভূমিতে প্রচণ্ড রোদ, মরুভূমিতে পানি নাই, মরুভূমিতে সিমেন্ট, বালি, ইট, রড এগুলো টেনে নিয়ে যাওয়া অনেক কষ্টকর। দ্যাট ইজ ভেরি চ্যালেঞ্জিং, রাইট? আবার যদি আপনাকে আমি বলি যে ভাই, এই যে তোমাকে দিলাম সাগর, এই সাগরের মধ্যে তুমি আমাকে একটা 100 তলা বিল্ডিং বানায় দাও, দ্যাট ওয়াজ অলসো ভেরি চ্যালেঞ্জিং। সো শুধুমাত্র প্লেগ্রাউন্ড থাকলেই হবে না, সেখানে ডেভেলপমেন্টের জন্য রিসোর্সেস থাকতে হবে। যদি রিসোর্সেস না থাকে, কমিউনিটি রিসোর্সেস না থাকে, তাহলে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যতই শক্তিশালী হোক, যতই ভালো হোক, যতই ফাস্ট এক্সিকিউট হোক, ওর যতই গুণাবলী থাক না কেন, সেইটা দিয়ে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইজ এ নাইটমেয়ার। ঠিক ওই মরুভূমির বালির মধ্যে আপনার ওই 20 তলা বিল্ডিং বানানোর মতো কঠিন একটা কাজ হয়ে যাবে। সেক্ষেত্রে কস্ট বলেন, বলেন, সব কিছু বেড়ে যাবে। ঠিক ওই সাগরের মাঝখানে একটা বিল্ডিং বানানোর মতো অবস্থা হয়ে যাবে। বাট ফ্লাটার এই দিক থেকে ইজ ভেরি ব্লেসিং। ফ্লাটার আমাদেরকে করে কি, ফ্লাটার এই মুহূর্তে ফ্লাটার এই মুহূর্তে ফ্লাটারের যে প্যাকেজ ম্যানেজার আছে, এটার নাম হচ্ছে pump.dev। ওকে, এটা হচ্ছে ফ্লাটার বা ডার্ট ইকোসিস্টেমের প্যাকেজ ম্যানেজার। এই প্যাকেজ ম্যানেজারে লাস্ট 2 ইয়ার্স অ্যাগো 33,000-এরও বেশি এখানে প্যাকেজ ছিল, যেগুলোকে ব্যবহার করে আমরা ফ্লাটারের অ্যাপ্লিকেশন ডেভেলপ করি। যখন আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করতেছেন, তখন আপনাকে সেই ইকোসিস্টেমটাই বেছে নিতে হবে, যেই ইকোসিস্টেমে আপনি অনেক স্টেবল লাইব্রেরি পাবেন, স্টেবল ফ্রেমওয়ার্ক পাবেন, টুলস পাবেন। আদারওয়াইজ যদি আপনি স্টেবল কোনো টুলস প্যাকেজ ছাড়া কোনো একটা হুট করে কিছু একটা দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ফেললেন, ইন ফিউচার আপনি সেটা নিয়ে কিন্তু প্রচুর সাফার করবেন।
আমি যদি আমার একটা বাস্তব উদাহরণ বলি, 2017-18 এই সিজনের দিকে বা 18-19, হ্যাঁ এরকম সময়ে আমার জাভাতে করা 6টা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তখন চলতো ইন্ডাস্ট্রিতে। মাঝখানে হলো কি, এই যে জাভার যে লাইব্রেরিগুলা, এই লাইব্রেরিগুলো আপডেট হয় না, চেঞ্জ হয় না, এবং এখন তো একটা লাইব্রেরি আমি খুঁজেই পাচ্ছি না, মানে ওই লাইব্রেরিটা আনপাবলিশ হয়ে গেছে, হারিয়ে গেছে। সো এখন এসে কিন্তু ম্যানেজমেন্ট অনেক টাফ হয়ে গেছে, কারণ অ্যান্ড্রয়েড আপডেট হচ্ছে ডেইলি 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 ডেইলি, বাট ওর ইকোসিস্টেম বা ওর সাথে অ্যাসোসিয়েটেড যে জাভা কিংবা কটলিনের যে লাইব্রেরিগুলো, ওই লাইব্রেরিগুলো ডেভেলপ হচ্ছে না, আপডেট হচ্ছে না। আবার দেখা যাচ্ছে নতুন অ্যান্ড্রয়েডের ভার্সনের সাথে পুরান যে লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলো কনফ্লিক্ট করতেছে। সেক্ষেত্রে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট আপডেট করা এটা কিন্তু হিউজ চ্যালেঞ্জ হয়ে যায়। আপনি সবসময় মনে রাখবেন, একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা মানে হচ্ছে একটা বাচ্চা জন্ম দেওয়ার মতো বিষয়। সে আপনি একটা বাচ্চার বাপ হইলেন, এখন বাচ্চা জন্ম দেওয়ার পরে ওই বাচ্চাকে কিন্তু লালন পালন করতে হবে, তাই তো? ঠিক একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার পরে জাস্ট অ্যাপ্লিকেশন ডেভেলপ করলেন আর ছেড়ে দিলেন, তাহলে কিন্তু কখনোই হবে না। ওই অ্যাপ্লিকেশনটা ডে বাই ডে আপডেট করা, মেনটেনেন্স করা, বাগ ফিক্সিং করা, লং টার্ম ধরে সেটাকে একটা সাপোর্ট দেওয়ার প্রয়োজন আপনার হবে। লাইক এ চাইল্ড, বাচ্চা যেভাবে লালন পালন করে, আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশনকেও সেভাবে লালন পালন করি। এখন ধরেন আপনি এমন একটা বাচ্চা জন্ম দিলেন যার লালন পালনটা আর আপনি করতে পারতেছেন না। বাচ্চার খাবার নাই আপনার কাছে, বাচ্চার খেলনার জিনিস নাই, কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, তো ওই বাচ্চাটা লালন পালন করতে পারবেন না। লাইক সফটওয়্যার, আপনি সফটওয়্যার শুধু বানালেই হবে না, ওর ইকোসিস্টেম রেগুলারলি আপডেট হচ্ছে কি না এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই ইকোসিস্টেমে ভেরিফাইড লাইব্রেরি আছে কিনা, সেই ইকোসিস্টেমে স্টেবল লাইব্রেরি আছে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ হবে না। হবে না মিন্স আসলেই হবে না। ইন লং টার্ম ইউ উইল বি এ লুজার। সেদিক থেকে যদি আমি ফ্লাটারের কথা বলি, ফ্লাটারে গুগলের ডেভেলপ করা, ফায়ারবেজের ডেভেলপ করা অনেক অফিসিয়াল প্যাকেজ এর মধ্যে আছে। নট অনলি দ্যাট, আমরা যদি এখানে যে কোনো কাজ করতে চাই, ধরেন আপনার মোবাইল অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি ক্যামেরা নিয়ে কাজ করতে চান, জাস্ট আপনি যদি একটু ক্যামেরা লিখে সার্চ করেন, আপনি দেখবেন এই ক্যামেরা নিয়ে কাজ করার জন্য এখানে কতগুলা স্টেবল লাইব্রেরি দিয়ে দেওয়া আছে, যে লাইব্রেরিগুলো প্রতিনিয়ত প্রতিনিয়ত ইকোসিস্টেমের সাথে ব্যালেন্স করে আপডেট হচ্ছে। আবার ধরেন আপনি ব্লুটুথ নিয়ে কাজ করবেন, হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি যে আপনি ওয়াইফাই নিয়ে কাজ করবেন। আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে ধরেন হচ্ছে একটা ওয়াইফাই সিস্টেম আছে। দেখেন শুধু ওয়াইফাই নিয়ে কাজ করার জন্য এখানে কতগুলা প্যাকেজ, অনলি ওয়ার্কিং উইথ ওয়াইফাই। আপনার ধরেন মোবাইল অ্যাপ্লিকেশনের ভেতরে আপনি একটা স্লাইডার নিয়ে কাজ করবেন বা ক্যারুসেল নিয়ে কাজ করবেন, আপনি যদি স্লাইডার লিখে সার্চ করেন, কত 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 প্যাকেজ আপনি এখানে পাবেন। সে আপনার মোবাইল অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি একটা আহ, সে ডায়ালগ অ্যালার্ট, যেটাকে আমরা বলি হচ্ছে পপ আপ, হ্যাঁ একটা পপ আপ নিয়ে কাজ করবেন। এখানে দেখেন শুধু পপ আপ ম্যানেজ করার জন্যই অনেক 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 লাইব্রেরি এখানে দিয়ে দেওয়া আছে। এজন্যই আই লাভ ফ্লাটার, কেননা ফ্লাটার দিয়ে যখন একটা মোবাইল অ্যাপ্লিকেশন আপনি ডেভেলপ করতেছেন, সেখানে তো অনেক কম্পোনেন্ট লাগবে, আপনার আপনার একটা নেভিগেশন রেল লাগবে, আপনার হয়তো সেখানে ক্যামেরা লাগবে, হয়তো বা ধরেন যে সেখানে আপনার কিউআর কোড বারকোড রিডার লাগবে। আপনি দেখেন কিউআর কোড লিখে সার্চ করেন, এখানে কিউআর কোড বারকোড রিলেটেড অনেক 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 জিনিসপত্র আপনি এখানে পেয়ে যাবেন। নট অনলি দ্যাট, ফ্লাটার ইজ অলসো সাপোর্টেড উইথ মেশিন লার্নিং। আপনি যদি মেশিন লার্নিং রিলেটেড কোনো কিছু করতে চান, আমি এখানে লিখলাম ফ্লো টেনসর ফ্লো, দ্যাট ইজ অলসো সাপোর্টেড বাই ফ্লাটার। আপনি ধরেন কোনো একটা ইমেজ আছে, সেই ইমেজকে কনভার্ট করে টেক্সট করতে চান, আপনি কি করতে চান, আপনার মোবাইল অ্যাপ্লিকেশনের ভেতরে কোন ফিচারটা আপনার দরকার, সেই রিলেটেড যে কমিউনিটি সাপোর্ট, সেই রিলেটেড যে ফিচার্স, দেয়ার ইজ এ থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ ফিচার্স ইনসাইড দ্য ফ্লাটার কমিউনিটি ক্রস প্ল্যাটফর্ম। দ্যাটস ওয়াই এখানে কোনো কিছু ডেভেলপ করতে গেলে ওই মরুভূমির বালির মধ্যে গিয়ে বিল্ডিং ডেভেলপ করার মতো ওরকম ওর্স্ট সিচুয়েশন বা ওর্স্ট কেস হওয়ার কোনো সম্ভাবনা আপনার নাই। আপনি যাই ডেভেলপ করতে চান না কেন, আপনি প্যাকেজ পাবেন এবং স্টেবল প্যাকেজ পাবেন, যেটা পাওয়াটা আপনার জন্য খুব জরুরি। কেন জরুরি আপনি একটু চিন্তা করেন তো। আপনি যদি বাসায় আপনাকে আমি বলি যে ভাইয়া তুমি হচ্ছে গরুর মাংস রান্না করো, তাহলে বাজার থেকে আপনি গরুর মাংস কিনে নিয়ে আসবেন,
পেঁয়াজ মরিচ মশলা কিনে নিয়ে আসবেন, তেল কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে দেন তারপরেই তো আপনি রান্নাটা করবেন, তাই না? কিন্তু যদি আপনি এরকমটা চিন্তা করেন কখনো যে আমি একটা গরু পেলে পুষে বড় করে গরুটা জবাই করে গরুর মাংসটা ফ্রিজে নিয়ে আসবো, এরপরে আমি সূর্যমুখীর গাছ লাগাবো, সেই সূর্যমুখীর গাছ থেকে সয়াবিন তেল হবে, সেই তেল নিয়ে আসবো, হলুদের গাছ লাগাবো, রসুনের গাছ লাগাবো, মশলার গাছ লাগাবো, পেঁয়াজের গাছ লাগাবো, সেই গাছ বড় হইলে সেখান থেকে পেঁয়াজ মরিচ রসুন মশলা নিয়ে এসে তারপরে পাথরে পাথরে ঘর্ষণ দিয়ে আগুন জ্বালায়া সেই গরুর মাংস আমি রান্না করে খাবো। আপনার চিন্তা ভাবনা যদি এরকম রুট লেভেল থেকে থাকে, তাহলে আমি বলবো আল্লাহ না করুক ওই গরুর মাংস রান্না খাওয়ার আগেই হয়তোবা আপনাকে ইহকাল ছেড়ে পরকালে চলে যেতে হবে। সো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টও তাই। আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা একেবারে জিরো থেকে স্ক্র্যাচ থেকে সব কিছু বানিয়ে ফেলবো। এইটা হচ্ছে আমাদের সব থেকে ভুল সিদ্ধান্ত। পৃথিবীতে কোনো কিছুই জিরো থেকে না, আপনি নিজেও জিরো থেকে নন। আপনি নিজেও আপনার বাবা মার কাছ থেকে এসেছেন, বাবা মার কাছ থেকে আপনি সয় সম্পত্তি কিছু না হলেও তো ভাই ভরণ পোষণ কাপড় চোপড়টা পেয়েছেন, তাই না? আপনি তো ছোটবেলা থেকে জিরো থেকে বড় হননি। আপনার বাসায় আসবাবপত্র থেকে শুরু করে যা কিছু আছে তার কোনো কিছুই আপনি জিরো থেকে বানাননি। হয়তোবা আপনি টাকা পয়সা রোজগার করছেন, তারপরে সেটা বাজার থেকে কিনে নিয়ে এসে ইউজ করতেছেন, রাইট? সো পৃথিবীর কোনো কিছুই একেবারে শূন্য থেকে হয় না। হ্যাঁ, শূন্য থেকে একটা জিনিস হয়, সেটা হচ্ছে হাওয়া। সো এখন এইখানে আপনি যখন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, সে আপনি ওই যে আহ, বাহুবলীর মতো চিন্তা করলেন যে আমি একাই সব করে ফাড়ায় ফেলবো, আমি সব একাই বানায় ফেলবো। সো এইসব প্যাকেজ ট্যাকেজ লাইব্রেরি এগুলো দিয়ে কী হবে, আমি সব একা বানাবো। তাহলে ওই যে একটু আগে যে গরুর মাংসর গল্পটা দিলাম, যে ওই মাংস রান্না খাওয়ার আগেই আপনি হয়তোবা ততদিনে পরকালে চলে যাবেন। সো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টও কিন্তু এরকম ইনফিনিটি লুপের মধ্যে আপনি পড়ে যাবেন, এবং এই ইনফিনিটি লুপের কারণে আপনি ডেফিনেটলি উইদিন এ মান্থ, উইদিন এ 2 মান্থ, উইদিন ম্যাক্সিমাম 3 মান্থ আপনি ডিমোটিভেট হবেন। কারণ দেখবেন যে মাসের পর মাস চলে যাচ্ছে, আপনার কাছ থেকে কোনো আউটপুট আসতেছে না। আর ইন জেনারেল আওয়ার জেনারেশন ইজ ভেরি আউটপুট সেন্ট্রিক জেনারেশন। আমাদের এই জেনারেশনে কোনো কাজকর্ম করে যদি আমরা কোনো কুইক আউটপুট না পাই, তাহলে জেনারেশনটাই এরকম হয়ে গেছে, আমরা ধৈর্য ধরে রাখতে পারি না। আমাদের ধৈর্যটা মোটিভেশনের কোনোভাবেই কাজ করে না। ফ্লাটারের এই দিক থেকে আমি বলবো কিছুটা পজিটিভ অবস্থানে রয়েছে, যেহেতু এর প্রচুর রিসোর্সেস আছে। আপনি শেখার পরে খুব দ্রুত একটা আউটপুট এখান থেকে নিয়ে আসতে পারেন, যেটা লার্নিংয়ের জন্য অ্যাজ এ মোটিভেশন আপনার ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আর বলুন তো, আপনি একটা সফটওয়্যার কেন বানাবেন? ভাত খাওয়ার জন্য? মাথায় দেওয়ার জন্য? আপনি একটা সফটওয়্যার কি বানাবেন আপনার কম্পিউটারে রেখে দেওয়ার জন্য? ডেফিনেটলি নট। সফটওয়্যার ইজ এ বিজনেস প্রোডাক্ট। সফটওয়্যার ইজ এ বিজনেস প্রোডাক্ট, আই রিপিট এগেইন। এখন চিন্তা করেন, আপনি যদি পাড়ার মোড়ে একটা চায়ের দোকানও দেন, আপনি কিন্তু একটা ক্যালকুলেশন করবেন যে পাড়ার মোড়ে যে আমি চায়ের দোকানটা দিব, ওখানে আমার চা বিক্রি হবে কি না, আমার কতটুকু লস প্রফিট হবে, কল করবেন না? অবশ্যই। শুধুমাত্র একটা চায়ের দোকানদার কেন, একটা রিক্সাওয়ালাও কিন্তু একটা ভাড়া নেওয়ার আগে ওর লস প্রফিট ওর পরিশ্রম চিন্তা করে। ও চিন্তা করে যে ওই জায়গায় ভাড়াটা মারতে যাব, রিটার্নে আর একটা ভাড়া পাবো কি না, বা ওই জায়গায় ভাড়াটা মারতে যাব রাস্তাটা কেমন। তাহলে একটা রিক্সাওয়ালা যদি একটা জায়গা থেকে আরেকটা যাওয়ার সময় ওর লস প্রফিট চিন্তা করে, একটা চায়ের দোকানদার যদি রাস্তার মোড়ে দোকান দেওয়ার আগে লস প্রফিট চিন্তা করে, তাহলে হোয়াই নট এ সফটওয়্যার ডেভেলপার? সফটওয়্যার ইজ অলসো এ প্রোডাক্ট। সেখানেও আপনাকে লস প্রফিট ক্যালকুলেশন করতে হবে। এখন আমি ধরে নিলাম যে ইউ লাভ টু কোড, ইউ লাভ প্রোগ্রামিং, ইউ আর ভেরি প্যাশনেট, সো ইউ হ্যাভ নো বিজনেস মাইন্ডসেট। ইয়েস, ইউ হ্যাভ নট। বাট আপনি যে ক্লায়েন্টের হয়ে কাজ করছেন, যে সফটওয়্যার কোম্পানির হয়ে কাজ করছেন, সে তো ভাই এরকম না। সে তো বিজনেস মাইন্ডসেট। সে যদি বিজনেস মাইন্ডসেট না হয়, তাহলে কোম্পানি চালাবে কি করে, আপনাকে স্যালারি দেবে কি করে? দ্যাটস ওয়াই কোম্পানি অলওয়েজ চিন্তা করে যে কিভাবে লেস ইনভেস্টমেন্ট করে সেখান থেকে ম্যাক্সিমাম আউটপুট ম্যাক্সিমাম প্রফিট পাওয়া যায়। সেক্ষেত্রে লেস ডেভেলপমেন্ট টাইম, লেস কস্ট, লেস লেবার, সুপার ক্রস ক্যাপাবিলিটি, হিউজ লাইব্রেরি, প্যাকেজ, ফাস্টার ডেভেলপমেন্ট, এবং সব থেকে বড় কথা হচ্ছে লেস লার্নিং কার্ভ অ্যান্ড বিগিনার ফ্রেন্ডলি। কেন? ধরেন আমি একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য 20 বছরের অভিজ্ঞ কাউকে রাখতে চাই।
চিন্তা করেন তো ভাই, একটা 20 বছরের এক্সপেরিয়েন্সড মানুষ এই ইন্ডাস্ট্রিতে মিনিমাম 4 থেকে 5 লক্ষ টাকা স্যালারি হয়তো নিতে পারে। এখন হয়তো 5 থেকে 6 লক্ষ টাকা এরকম একটা স্যালারি দিয়ে একটা ডেভেলপার আমি রাখতে পারতেছি না, আমার সেই সামর্থ্য নাই ভাই। আমার কোম্পানির সামর্থ্য নাই, আমার স্টার্ট আপ কোম্পানি। বাংলাদেশে তো সফটওয়্যার কোম্পানি যেগুলো আছে, 99.999% সবই হচ্ছে স্টার্ট আপ কোম্পানি। সো দে হ্যাজ নট দিস কেপাবিলিটি টু মেনটেন এ মোবাইল অ্যাপ্লিকেশন উইথ দিস হাই ভ্যালু। সেক্ষেত্রে সে চাবে যে আমার 1 বছর, 2 বছর, 3 বছর, কিংবা ধরেন 5-6 বছর এক্সপিরিয়েন্সড কেউ একজন যদি থাকে, বা কেউ যদি বিগিনারও থেকে থাকে, সেও যেন এসে আমার অ্যাপ্লিকেশনটার হাল ধরতে পারে, তার কাছ থেকেও যেন আমি একটা আউটপুট নিতে পারি। সেক্ষেত্রে ডেফিনেটলি লেস লার্নিং কার্ভ অ্যান্ড বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে ফ্লাটারটা অনেক আগায় আছে। কেন? কারণ ফ্লাটার যখন আপনি শেখেন, ওয়েব ডেভেলপমেন্ট শেখার থেকে আমি বলি ফ্লাটার শেখা অনেক সহজ। কারণ একটা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে আপনাকে এইচটিএমএল শিখতে হয়, সিএসএস শিখতে হয়, জাভাস্ক্রিপ্ট শিখতে হয়। আবার ধরেন আপনি যদি পাইথন জ্যাঙ্গো ইকোসিস্টেমে যান, পাইথন জ্যাঙ্গো শিখতে হচ্ছে। পিএইচপি লারাবেলে গেলে পিএইচপি লারাবেল শিখতে হচ্ছে। মার্নেস্টেকে যেতে গেলে নেক্সট জিএস, নোড জিএস, এক্সপ্রেস জিএস, মঙ্গোডিবি শিখতে হচ্ছে। রাইট? সো এর যে লার্নিং কার্ভটা ওয়েব ডেভেলপমেন্টের, সেইটার থেকে ফ্লাটারের লার্নিং কার্ভটা অনেক ছোট। কেন ছোট? কারণ ওয়েবের জন্য আপনাকে অনেক কিছু শিখতে হয়। মাল্টিপুল প্ল্যাটফর্মে মাল্টিপুল ধাঁচের মাল্টিপুল লজিকের জিনিসপত্র আপনাকে শিখতে হয়। এইচটিএমএল শেখার একটা ধাঁচ, সিএসএস শেখার একটা ধাঁচ, ব্যাক ইন্ড, ফ্রন্ট ইন্ড। বাট ভাই ফ্লাটারে এইসব কিছু নাই। ফ্লাটারে যখন আপনি কোনো কিছু শিখবেন, অনলি একটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটা ফুল স্ট্যাক ডেভেলপার হতে গেলেও মিনিমাম তাকে 2-3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয় ওয়েবে। বাট ইন ফ্লাটার আপনাকে জাস্ট একটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, দ্যাট ইজ ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেই আপনি এখানে ফ্রেমওয়ার্কে শিফট করে, লাইব্রেরি ইউজ করে, প্যাকেজ ইউজ করে জিনিসগুলোকে ডেভেলপ করে ফেলতে পারতেছেন, দ্যাটস ওয়াই লার্নিংটা অনেক বেশি এনজয়েবল হয় এবং বিগিনার ফ্রেন্ডলি। এরপরে আসি আমরা, সব কিছুই তো হলো, কিন্তু এক্সপেক্টেড পারফরমেন্স তো লাগবে। ফ্লাটারের পারফরমেন্স নিয়ে আসলে চিন্তা ভাবনার কোনো কারণ নাই, কারণ দ্যাট ইজ অলরেডি এ ওয়েল প্রুফড ফ্রেমওয়ার্ক। এবং ফ্লাটারের পিছনে কে আছে জানেন? ফ্লাটারের পিছনে আছে হচ্ছে গুগল ইটসেলফ। ফ্লাটার ডেফিনেটলি এ ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, বাট ফ্লাটার ফ্রেমওয়ার্ক ইট ইজ ডেভেলপড অ্যান্ড ম্যানেজড ইটসেলফ বাই গুগল। তো গুগল অফিসিয়ালি নিজেই যখন ফ্লাটারকে ডেভেলপ করেছে, ফ্লাটারকে ম্যানেজ করছে, সো এইখানে চিন্তা ভাবনার কোনো কিছু নাই। কমিউনিটিতে এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে যেগুলোর পিছনে বড় কোনো টেক জায়ান্ট নাই, বড় কোনো ইনভেস্টমেন্ট নাই, বড় কোনো ইকোসিস্টেম নাই, তারপরেও কিন্তু সেগুলো ভালো করছে। বাট যেখানে ফ্লাটারের পিছনে গুগল ইটসেলফ নিজে আছে, ফ্লাটার বানাইছে গুগল, মেইনটেইনও করে গুগল, সব কিছুই করে গুগল, দ্যাটস ওয়াই এইটার উপরে আপনি ডেফিনেটলি একটা ভালো আস্থা রাখতে পারেন। এবং গুগল যখন এটাকে ডেভেলপ করা শুরু করে অ্যাট দ্য ভেরি আর্লি স্টেজ, তখন বাংলাদেশে একটা কমিউনিটি ছিল, এখনো কমিউনিটিটা আছে, গুগল ডেভেলপার গ্রুপ সোনারগা। আপনি যদি ফেসবুকে সার্চ করেন তাহলেই পাবেন, বিভিন্ন প্রোগ্রাম হয় ওনাদের, এখনো হয়। সেই সময় গুগল ডেভেলপার গ্রুপ সোনারগা, সেখান থেকে এই ফ্লাটার নিয়ে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে, বিভিন্ন পলিটেকনিক্যালে গিয়ে ক্যাম্পেইন করতাম, ফ্লাটার দিয়ে রান ইউর ফার্স্ট অ্যাপ, রান ইউর ফার্স্ট কোর্স, ছোটো ছোটো ওয়ার্কশপ করতাম আমরা। আর সেই ওয়ার্কশপগুলো গুগলের পক্ষ থেকেই হতো, গুগল আইও থেকেই হতো সেগুলো। সেখানে আমারও 3-4 জায়গায় এই ফ্লাটার রান ইউর ফার্স্ট কোড বা ফ্লাটার ইকোসিস্টেমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। এটা কত সালের ঘটনা হবে? 2017-18 এরকম সালের একটা ঘটনা হবে। ওই টি শার্ট এখনো আমার আছে, গুগলের টি শার্ট ইটসেলফ। তখন গুগল তার ফাইন্যান্সিং করে বিভিন্ন দেশে 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 এই ফ্লাটার নিয়ে কমিউনিটির ভেতরে ক্যাম্পেইন চালাতো। তো তখন যখন নতুন একদম ফ্লাটারটা আসলো, আমি তো দেখি এর কমিউনিটি নাই, রিসোর্স নাই। আবার গুগলের ওয়ার্কশপ করে আসতেছি। আমার তখন নিজের কাছেও কেমন জানি একটা ফিল হতো। বাট এত ফ্রিকুয়েন্টলি গুগল এটাকে ডেভেলপ করে একটা নাম্বার ওয়ান প্লেসে নিয়ে আসবে, এইটা না অ্যাজ এ মেম্বার আমার জন্যও একটা ধামাকা ছিল। আমি নিজেও এত ভাবিনি যে ফ্লাটার এত দ্রুত রেইজ করবে, এর ডেভেলপের কমিউনিটি, এর যেই লাইব্রেরি, এর রিসোর্সেস এত দ্রুত ফাস্ট এত ডেভেলপ করবে, দ্যাট ইজ মাইন্ড ব্লোয়িং। এবং আমরা যদি ফ্লাটারের কার্ভটা দেখি, আপনি ইউটিউবে দেখবেন 2017-18 সালের দিকে আমি ইউটিউবে বলতাম রিয়েক্ট নেটিভ শেখো, আমি নিজেই বলতাম।
ফ্লাটার শিখো না, আমি নিজেই বলতাম। কেন বলতাম? কারণ সেই সময় ট্রেন্ডটা ওরকমই ছিল। স্টিল সে সময় রিয়েক্ট নেটিভের কার্ভটা উপরের দিকে ছিল, ফ্লাটারের কার্ভটা নিচের দিকেই ছিল। ওই যে বললাম না, এই যে 18-19-এর এই জায়গাটাতে ফ্লাটারের কার্ভটা একেবারেই নিচে ছিল, দেখেন। সেই 16 থেকে শুরু করে 18 পর্যন্ত ফ্লাটারের কার্ভটা অনেক নিচে ছিল। তারপর গুগল এটাকে এই পরিমাণ কন্ট্রিবিউট করলো, এখন ফ্লাটারের কার্ভ রিয়েক্ট নেটিভের কার্ভ সেরে উপরে উঠতে 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 2022 পর্যন্ত কার্ভ আছে আমার কাছে। নেটে সার্চ করলে হয়তো বা 2025-এর কার্ভও পেয়ে যেতে পারেন। এখন দেখবেন যে সেই কার্ভটা অনেক সুপ্রিম একটা লেভেলে চলে গেছে, ধরা ছোঁয়ার বাইরে। সো সিচুয়েশন চেঞ্জ হয়, টেকনোলজি চেঞ্জ হয়, সেই সাথে নিজেকেও যদি আপনি আপডেট করতে না পারেন, দেন ইউ উইল ডাই। এই প্রোগ্রামিংয়ে আপনি নিজেকে যতদিন পর্যন্ত আপডেট করবেন ততদিন পর্যন্ত আপনি ভালো থাকবেন। আমরা যদি লোকাল কমিউনিটির কথা বলি, বিকাশ, এজ ম্যানেজার, সেবা ডট এক্স ওয়াই জেড, ইটস সেলফ ডেভেলপ বাই ফ্লাটার। আপনি যদি আলিবাবার অ্যাপ্লিকেশন দেখেন, গুগল পে, এই যে গুগল পে আসতেছে বাংলাদেশে, নাম শুনছেন না? জিপে, গুগল পে, জিপের অ্যাপ্লিকেশন ডেভেলপ বাই ফ্লাটার ইটস সেলফ। ওকে। এখন ফ্লাটারের কিন্তু সেই জন্মটা অনেক আগে হয়েছে, সেই 2015-তে, বাট কমিউনিটিতে ফ্লাটারটা ব্রেক ইভেন নিয়ে আসছে আমি বলবো 2018-র পর থেকে। 2018-র পর থেকে দ্যাট ইজ ভেরি স্টেবল, আমি বলবো 18-র পর থেকে। এই জন্য আর একটা সুবিধা আছে এখানে, 2018 থেকে আজকে 2025 পর্যন্ত যদি আপনি চিন্তা করেন, ফ্লাটার দিয়ে খুব জোরে সোরে কাজকর্ম শুরু হয়েছে। ইট ইজ 6 ইয়ার্স অর 7 ইয়ার্স, 6 থেকে 7 বছর। সো যারা ওই 18-19 সালে আমরা ফ্লাটার নিয়ে ঘাটাঘাটি করতাম, আমরাই হচ্ছে ফ্লাটারের ফার্স্ট জেনারেশন ডেভেলপার। আপনি যদি মার্কেটে গিয়ে ফ্লাটারের 10 বছরের এক্সপেরিয়েন্সড ডেভেলপার খোঁজার চেষ্টা করেন, আপনি পারবেন না। কারণ ফ্লাটারের কমিউনিটিটাই বিল্ড হওয়া শুরু করছে 18-19 সালে। সো এইখানে যারা ফ্লাটারের মোস্ট এক্সপেরিয়েন্সড ফার্স্ট জেনারেশন ডেভেলপার, তাদের এক্সপেরিয়েন্স সর্বোচ্চ 6 থেকে 7 বছর। লাইক আপনাদের আসিফ ভাই, লাইক এরকম আরও অনেক বড় ভাই আছে যারা 18-19-এর দিকেই ফ্লাটারের সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন। সো তারাই হচ্ছে এই ফ্লাটার কমিউনিটির মোস্ট এক্সপেরিয়েন্সড পারসন। সো সেখান থেকে প্রত্যেকটা নতুন টেকনোলজি শেখার একটা অ্যাডভান্টেজেস আছে। নতুন টেকনোলজি যখন মার্কেটে বুম করে, তখন সেইটা যদি আপনি শিখতে পারেন, তখন সেইটার ট্রেন্ডে আপনার ক্যারিয়ারটাও কিন্তু অনেক দ্রুত এগিয়ে যায়। ডেফিনেটলি প্রত্যেকটা টেকনোলজির যে ফার্স্ট মুভার, তার একটা অ্যাডভান্টেজেস সবসময়ই থাকে। সো আমি যদি একটা জেনারেশন চিন্তা করি, এক যুগ এক জেনারেশন, এক যুগ ইকুয়ালস টু কত বছর বলেন তো? 12 বছর, তাই না? সো ফ্লাটার কিন্তু এক যুগ এখনো অতিক্রম করেনি। সো আমি এক যুগের ক্যালকুলেশনে বলতে পারি, আপনারা যারা আজকে আমার ফ্লাটারের ওয়েবিনারটা দেখছেন, শুনছেন, আপনারা তারা ফার্স্ট জেনারেশন ফ্লাটার ডেভেলপার হতে চলেছেন। ডেফিনেটলি ফর দ্য ফার্স্ট জেনারেশন ইউ উইল টেক দ্য ম্যাক্সিমাম অ্যাডভান্টেজেস ফ্রম দিস স্ট্যাক, ফ্রম দিস টেকনোলজি, ফ্রম দিস ফ্রেমওয়ার্ক। সব সময় মনে রাখবেন, এই টেকনোলজি এমন একটা জিনিস, যারা ফার্স্ট মুভ করে তারা কিন্তু অ্যাডভান্টেজেস পায়। আপনি যদি একটু দেখেন চ্যাট জিপিটি, চ্যাট জিপিটির পরে আরো কত মডেল আসলো, রাইট? ডিপসিক, গুগল জেমা, মেটা লামা, আলিবাবা কুইন, আরো ভালো ভালো মডেল আসছে। তারপরে ভিও 3-র আগে কিন্তু আসছিল হচ্ছে সোরা। বাট স্টিল নাও আপনি দেখেন চ্যাট জিপিটি, সবার মুখে মুখে চ্যাট জিপিটি, বিকজ দে আর দ্য ফার্স্ট মুভার। সবার মুখে মুখে জেমিনি, বিকজ দে আর দ্য ফার্স্ট মুভার। আরও কি মডেল আসেনি? আলিবাবার কুইন আসছে, মেটা লামা আসছে, গুগল জেমা আসছে, ভার্টেক্সে আসছে, আর কত কিছু আসছে। সেগুলো যে ইন্টেলিজেন্ট না তা তো না, সেগুলো ইন্টেলিজেন্ট। বাট সেগুলোর নাম আমরা কয়জন বলি? ডেফিনেটলি সেগুলো ইউজ হচ্ছে, সেগুলো দিয়ে অনেক ভালো ভালো কাজকর্ম হচ্ছে। বাট চ্যাট জিবিটি কিন্তু একটা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজেস নিয়ে নিছে। এরপর ডিপসিক এসে খুব একটা হাইপ উঠাইলো, তারপরেও কিন্তু দেখেন ডিপসিক অনেক ভালো কাজ করতেছে। তারপরেও এই রেসে এখনও চ্যাট জিপিটি অ্যাজ এ ফার্স্ট মুভার অ্যাডভান্টেজেস মার্কেটে আছে এবং থাকবে। সো আপনি ফার্স্ট মুভার অ্যাডভান্টেজেসটা এই ফ্লাটার থেকে নিয়ে নিতে পারেন। আর আপনি যদি ওয়ার্ক অপরচুনিটির কথা বলেন, জাস্ট ভাই আপওয়ার্কে গিয়ে, আই এম নট এ ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার অভিজ্ঞতা খুবই কম, কারণ আমি ফ্রিল্যান্সিং করিনি, তারপরেও আমি ছোট্ট করে একটা হিন্টস দিতে পারি।
আপনি আপওয়ার্কে গিয়ে বা যে কোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে গিয়ে ফ্লাটার দিয়ে সার্চ করলে ডেফিনেটলি ফ্লাটার রিলেটেড আপনি থাউজেন্ডস অফ জবস পেয়ে যাবেন। কিংবা গ্লাসডোরে গিয়ে, কিংবা ইন্ডিয়াতে গিয়ে, কিংবা বিডি জবসে গিয়ে যদি সার্চ করেন থাউজেন্ডস অফ জবস, কিংবা লিঙ্কডইনে গিয়ে যদি আপনি সার্চ করেন থাউজেন্ডস অফ জবস আপনি ফ্লাটারে পাবেন। আর অ্যাপ্লিকেশন যখন আমরা ডেভেলপ করি, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টকে ক্যাটাগরাইজ করা হয়। হোয়াট মিনস ক্যাটাগরাইজ? বিষয়টা দেখেন, এই কারণেই ক্যাটাগরাইজ করা হয় কারণ এক এক ধরনের ডেভেলপার এক এক ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে বেশি বেশি কাজ করে। যেরকম আমি ফিনটেক অ্যাপ্লিকেশন নিয়ে বেশি বেশি কাজ করি, যেগুলোর মধ্যে একটু টাকা পয়সার হিসাবপাতি আছে, বা যেগুলো দিয়ে বিজনেস অ্যাপ্লিকেশন বা বিজনেস রান হয়, কনজিউমার টাইপের অ্যাপ্লিকেশন নিয়ে আমি বেশি কাজ করেছি। এন্টারটেইনমেন্ট হতে পারে, সেটা ফুড টেক হতে পারে, সেটা ফিনটেক হতে পারে, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশনের এক একটা করে ক্যাটাগরি। সো এক একজন ডেভেলপার না এক একটা ক্যাটাগরিতে বেশি এক্সপেরিয়েন্সড বা বেশি অ্যাপ্লিকেশন বা বেশি কাজ করেছে। যেরকম আজকেও আমি একটা প্রেজেন্টেশন দিয়ে আসলাম বিকাল 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত, দ্যাট ওয়াজ অন দ্য ফিনটেক অ্যাপ্লিকেশন। এটা আমি নাম বলছি না, বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট এনবিএফআই এ আমার একটা প্রেজেন্টেশন ছিল, যে তাদের সেলস ফোর্সটা বা তাদের কোম্পানিটার যে টেক ফ্লো, সেলস ফোর্স ফ্লো, তাদের কোম্পানির যে প্রফিট লসের ফ্লো, এই ফ্লোটাকে কিভাবে মেইনটেইন করা যেতে পারে, কিভাবে এইটাতে সুপারচার্জ করা যেতে পারে, কিভাবে সেই কোন জায়গাতে কি কি জায়গায় সফটওয়্যার ইমপ্লিমেন্ট করতে হবে তাদেরকে, এটা নিয়ে আমার মোটামুটি 15-20 দিনের একটা রিসার্চ ছিল, সেটার উপর একটা প্রেজেন্টেশন ছিল। So they are impressed. Most probably they will call me for advisor role, or most probably they will call me for development or otherwise any counseling. হয়তো তারা আমাদেরকে বা আমাকে বা আমার টিমকে নেক্সট সেশনে হয়তো ডাকবে। সো এই যে ওই কোম্পানিতে গিয়ে আমি একটা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজেস নিয়ে আসলাম, তাদের পুরো ম্যানেজমেন্টকে, টপ ম্যানেজমেন্ট দে আর ইমপ্রেসড। আমি তাদেরকে যে মডেলটা সাজেস্ট করেছি ওই মডেলে যদি তারা তাদের ব্যাংকিং অপারেশনগুলো চালায় তাহলে তারা একটা অ্যাডভান্টেজেস পাবে। এবং ওইখানে আমি পুরো কস্ট প্রফিট লস অ্যানালাইসিস করে দেখায় আসছি যে এইভাবে যদি আপনি কাজ করেন আপনার 70% অপারেশনাল কস্ট কমে যাবে, এইভাবে যদি কাজ করেন তাহলে 40%, এইভাবে যদি কাজ করেন তাহলে 50%, এইভাবে যদি কাজ করেন তাহলে অপারেশনাল কস্ট 100% কমে যাবে। সো এইভাবে সফটওয়্যারকে বুঝতে হয়, সফটওয়্যারের বিজনেস ইউএসপি গুলোকে প্রেজেন্ট করতে হয়, তাহলে অনেক ভালো ভালো জায়গাতে ভালো ভালো কাজ কিংবা অ্যাডভাইজরি রোল কিংবা ভালো ভালো জায়গাতে পৌঁছানোর অ্যাবিলিটি তৈরি হয়। ফুড টেক হতে পারে, এন্টারটেইনমেন্ট হতে পারে, এডটেক হতে পারে, অ্যাগ্রিটেক হতে পারে, বায়োটেক হতে পারে, ক্লিন টেক, কনজিউমার গুডস, এডটেক হতে পারে, হেলথ টেক হতে পারে, এইচআর হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন হতে পারে। আমার বেশ কিছু ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা আছে, রিটেইল হতে পারে, ইন্স্যুরেন্স টেক হতে পারে। সো এই যে ক্যাটাগরিগুলোর নাম বললাম, এই ক্যাটাগরিগুলো ওভারঅল ইন্ডাস্ট্রিতে যতগুলো মোবাইল অ্যাপ্লিকেশন আছে সবগুলোর মধ্যেই দেখবেন কানেক্টেড। সো আপনি যদি প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করেন তাহলে ডেফিনেটলি গো ফর ফ্লাটার, দেয়ার ইজ লটস অফ ওয়ার্কিং স্কোপ দিস দেয়ার। বাট আপনি যদি এরকমটা চিন্তা করেন যে ভাই আমি অনেক কিছু শিখবো শুরুতেই, হ্যাঁ ভাই আপনি তো অনেক কিছু শিখবেন, আপনাকে কে শিখতে নিষেধ করছে? আপনি অনেক কিছু শিখবেন, ডেফিনেটলি শিখবেন। টুডে অর টুমরো আপনাকে হয়তো অনেক কিছু শিখতে হবে, কিন্তু শুরুতেই যারা মাল্টিপুল অনেক কিছু শেখার চিন্তা করবেন আমি বলবো প্লিজ ভাই প্লাটার আপনার জন্য না। কারণ শুরুতেই মাল্টিপুল চিন্তা ভাবনা করা যাবে না। একটা লেভেলে গিয়ে হয়তো অনেক স্ট্যাকের উপরে, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে আপনার একটা দক্ষতা চলে আসবে কাজ করতে করতে বিভিন্ন প্রয়োজনে। বাট শুরুতে যখন আপনি শিখবেন, শেখার সময় সব সময় ফোকাস করবেন একটাতে। লার্নিংয়ের সময় অলওয়েজ ফোকাস অন। আমি নিজেও সেটা করি, আমি নিজে কাজ করি, রিসার্চ করি, বিভিন্ন জায়গাতে অ্যাডভাইজরি করি, আমি নিজেও কিন্তু শিখি। বাট আমি যখন শিখি তখন যখন একটা শিখতেছি তখন কিন্তু সেটাই শিখি আমি। আবার আপনাদেরকে পড়াই, পড়ানোর সময় হয়তো বা ফ্লাটার পড়াচ্ছি, লারাভেল পড়াচ্ছি। এখন কিভাবে এতগুলো পড়াচ্ছি? ভাই পড়াতে পড়াতে মুখস্থ হয়ে গেছে। আমি যদি চিন্তা করি আপনারা আমার ফ্লাটারের কততম ব্যাচ, তাহলে ইন্টারেক্টিভ কেয়ার্সে ব্যাচ সম্ভবত আপনারা 4, কিন্তু ওস্তাদে এর আগে আরও 8টা ব্যাচ ছিল, তার মানে অফিসিয়ালি ইউ আর মাই ফ্লাটার ব্যাচ নম্বর 12, 12তম ব্যাচ। আর প্রি রেকর্ডেড ভিডিও বানাইছি ফ্লাটারের উপরে অসংখ্য। এখন এতবার একটা জিনিস পড়াইতে 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 আমার আসলে ভাই মুখস্থ হয়ে গেছে। আপনি যদি মার্ন স্ট্যাকের কথা চিন্তা করেন, ওই 13তম 14তম ব্যাচ হয়তো মুখস্থ হয়ে গেছে। এখন এতদিন ধরে একটা জিনিস পড়াতে পড়াতে মুখস্থ হয়ে গেছে। সো আমার
পার্সপেক্টিভ আর আজ পার পার্সপেক্টিভ টোটালি আলাদা। সো আপনাকে ফাস্ট মুভিং বিগিনিং হিসেবে সবসময় একটা নিয়ে চিন্তা করতে হবে, আদারওয়াইজ আপনি শিখতে পারবেন না। এবং আমি নিজে শেখার ক্ষেত্রেও কিন্তু অলওয়েজ শেখার ক্ষেত্রে বা আমার সেলফ স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটাতে ফোকাস করি। আর আপনার যদি আগ্রহ তৈরি হয়ে থাকে কিছুটা, তাহলে আমি বলবো যে এই আগ্রহটাকে আপনি কাজে লাগান। চলেন তাহলে আমরা ফ্লাটারটা শুরু করি। হ্যাঁ, চলেন শুরু করি। শুরু করার জন্যই তো আজকের ওয়েবিনার। শুরু করি। শুরু করতে গেলে আমার কি লাগবে? সো ফ্লাটারের সাথে পুরো পরিচিতি আমাদের হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে ফ্লাটারটাকে শুরু করা। লেটস স্টার্ট। আমরা ফ্লাটার দিয়ে একটা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলি, কিংবা ফ্লাটার দিয়ে কীভাবে অ্যাপ্লিকেশন বানাতে হয়, কীভাবে অ্যান্ড্রয়েডে রান করতে হয়, কীভাবে আইওএসে রান করতে হয়, সেগুলো শিখি। তাই না? চলেন। এগুলো শেখা কিন্তু কোনো রকেট সায়েন্স নয়। এর জন্য আপনার কম্পিউটারে আপনি করবেন কি? ফ্লাটার ডাউনলোড করে ফেলবেন। হ্যাঁ, নাম্বার ওয়ান। দেন তারপরে আপনার কম্পিউটারে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে ফেলবেন। তো এইগুলো খুব সোজা কাজ। আপনার কম্পিউটারে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে ফেলবেন। জাস্ট গো ফর সে ফায়ারফক্স। আপনি এখানে গিয়ে একটু অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে সার্চ করেন। সো অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে অনেকক্ষণ সময় লাগে। হ্যাঁ, আধা ঘন্টা 20 মিনিট সময় লেগে যায় কখনো কখনো। সো অ্যান্ড্রয়েড স্টুডিও আপনি নর্মালি ডাউনলোড করে একটা রেগুলার কম্পিউটার অ্যাপ্লিকেশন যেভাবে ইনস্টল করে নেক্সট 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 ক্লিক করে আই থিঙ্ক আপনারা ইনস্টল করে ফেলতে পারবেন। এটা কঠিন কোনো কাজ নয়। এরপর আপনি করবেন কি? ফ্লাটার ডাউনলোড করবেন। জাস্ট গুগলে গিয়ে যদি একটু ফ্লাটার ডাউনলোড লিখে সার্চ করেন, ফ্লাটারের ডাউনলোড পেজ পেয়ে যাবেন। এখান থেকে ফ্লাটারটা ডাউনলোড করে নেবেন। এখন অলরেডি আমার কম্পিউটারের ভাই ফ্লাটার ডাউনলোড করা আছে এবং অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা আছে। সো ফ্লাটারটাকে ডাউনলোড করে আমি কোথায় রেখেছি? দেখেন, ফ্লাটারের ইনস্টলেশন প্রসেসও কিন্তু খুব সহজ। শুধু অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে নিলেন, বেশ ভালো কথা। এরপরে আপনি করবেন কি? ফ্লাটারটা ডাউনলোড করে নিলেন। তো আমার কম্পিউটারে ফ্লাটারটা কোথায় রেখেছি আপনাদেরকে যদি আমি দেখাতে পারি, তাহলে ডেফিনেটলি আরও বেটার হয়, তাই না? সো আমি একটু আমার কম্পিউটারে চলে যাই। আমার কম্পিউটারে ডকুমেন্টসের ভেতরে এই দেখেন, এই জায়গাতে ফ্লাটারটা ডাউনলোড করে রেখেছি। আপনি ফ্লাটারটা ডাউনলোড করে জিপটা জাস্ট আনজিপ করে রেখে দিবেন, দ্যাটস ইট। আর কোনো এখানে সুপার ইনস্টলেশনের কোনো কিছু নাই। ফ্লাটারটা ডাউনলোড করে রাখলেন, অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা থাকলো। এরপর আপনাকে করতে হবে কি? অ্যান্ড্রয়েড স্টুডিওতে ফ্লাটারের প্লাগইন আছে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে ফ্লাটারের একটা প্লাগইন আছে বা ফ্লাটারের একটা এক্সটেনশন আছে। আপনি করবেন কি? অ্যান্ড্রয়েড স্টুডিওর যে প্লাগইন সেকশন আছে, এই প্লাগইন সেকশনে গিয়ে দুটো প্লাগইন ইনস্টল করে ফেলবেন। একটা হচ্ছে ডার্ট, একটা হচ্ছে ফ্লাটার। দুটো প্লাগইনই ইনস্টল করে ফেলবেন। যদিও একটা ইনস্টল করলে, যদি ফ্লাটার ইনস্টল করেন, অটোমেটিক্যালি ডার্ট ইনস্টল হয়ে যাবে। তারপরেও আমি বলছি যে আপনি ফ্লাটারের প্লাগইন, ফ্লাটার এবং ডার্টের প্লাগইনটা ইনস্টল করে ফেলবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে ডার্ট এবং ফ্লাটারের দুটো প্লাগইন ইনস্টল করা আছে। এখন চলেন আমরা ফ্লাটারের একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করি। ফ্লাটারের নিউ প্রজেক্ট ক্রিয়েট করা ইজ ফান। জাস্ট আপনি যখন এই প্লাগইন দুটো ইনস্টল করে অ্যান্ড্রয়েড স্টুডিও একবার রিস্টার্ট দিবেন, নিউ ফ্লাটার প্রজেক্ট নামে একটা অপশন এখানে আপনি পেয়ে যাবেন। এখানে করবেন কি? ওই যে ফ্লাটারটা ডাউনলোড করে রেখেছেন, আপনি এখান থেকে ফ্লাটারটা চিনিয়ে দেবেন। ইন্টারেক্টিভ কেয়ার্সের যারা পক্ষ থেকে রয়েছেন, আমি জাস্ট 3-4 মিনিটের একটা ছোট্ট ব্রেক দিতে চাই, চা ব্রেক। এই ব্রেকের মধ্যে ইন্টারেক্টিভ কেয়ার্সের কেউ আছেন? আপনাদের কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে, কিংবা আপনাদের কোনো ছাত্রদের জন্য কোনো কিছু থাকলে আপনারা অ্যানাউন্স করে ফেলেন। আমি জাস্ট 2 মিনিট 3 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। ব্রেক নিয়ে আমরা নিউ একটা ফ্লাটার অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, সেটাকে অ্যান্ড্রয়েডে রান করব, সেটাতে আইওএসে রান করব, এবং সেটাকে ওয়েবেও আমরা রান করে দেখবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ রাবিল ভাইকে। সো আমরা এতক্ষণ ধরে আজকে ওয়েবিনারের শুরুর অংশে কিছু জিনিস দেখছিলাম। এখন আমরা আমাদের ইন্টারেক্টিভ ক্যারিয়ার ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট ব্যাচ 4 নিয়ে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো এই জন্য আমি অনুরোধ করবো আমাদের ইন্টারেক্টিভ ক্যারিয়ার সেলস টিম থেকে এখানে সিয়াম ভাই আছেন আপনাদের সাথে আজকে। সিয়াম ভাই শুনতে পাচ্ছেন? আহ জি, আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে ভাই। আমরা তাহলে শুরু করতে পারি আজকে। জি প্লিজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাজী মানফরমান সিয়াম, ইন্টারেক্টিভ কেয়ারস এর সেলস টিম থেকে আছি। সো এতক্ষণ খুব ইনফরমেটিভ একটা ডিসকাশন শুনছিলেন। আমাদের রাব্বিল ভাই মানে খুবই এক্সপিরিয়েন্স একজন, এবং ওনার থ্রুতে যখন আপনারা ফ্লাটার জিনিসটা শিখবেন, আশা করি খুবই বেনিফিটেড হবেন আজকে।
আচ্ছা, আমাদের ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সের বিষয়টা একটু বলা যাক। আমাদের এটা ব্যাচ 4 যাচ্ছে এবং কোর্সে অ্যাজ এ লিড ইনস্ট্রাক্টর হিসেবে রাব্বিল হাসান ভাই আছেন, আমাদের আসিফ ভাই আছেন এবং সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের জয়া ভাই আছেন। তো এই যে কোর্সটা আছে, কোর্সটা মূলত আমরা শুরুতে ডার্ক প্রোগ্রামিং, ফ্লাটার উইজেস এবং পাশাপাশি আমরা ফ্লাটার টেমপ্লেট ডেভেলপমেন্ট, স্টেটফুল উইজেস এই জিনিসগুলো আমরা শিখছি। এছাড়াও অনেক কিছুই আছে। তো এই কোর্সটা মূলত আরো কি 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 দিয়ে সাজিয়েছে, মেন বিষয়টা হলো এটা। তো এখানে আমরা 50টা লাইভ ক্লাস রাখতেছি, 150টা প্রি রেকর্ডেড ভিডিওস পাবেন এবং ইনভেস্টর স্ট্যান্ডার্ড প্রজেক্ট থাকবে। ডেইলি 2 বেলা করে সাপোর্ট সেশন পাচ্ছিলেন আপনারা। এবং আপনারা যখন কোর্সটা কমপ্লিট করছেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যদি ক্যারিয়ার করতে চান অথবা জব প্লেসমেন্ট চান, তো এই ধরনের সাপোর্ট গুলো কিন্তু আমাদের কোর্স থেকে আমরা প্রোভাইড করছি। ফ্রিল্যান্সার গাইডলাইন হিসাবে প্রোকোডার বিডির ফাউন্ডার আলী হোসেন ভাই আপনাদেরকে হেল্প করছেন এবং জব প্লেসমেন্টের জন্য আমরা পার্সোনালি 130টা কোম্পানির সাথে ডিরেক্টলি অ্যাফিলিয়েশনে আছি। সো কোর্স কমপ্লিট করার পরে জব প্লেসমেন্টের ফ্যাসিলিটিসটা আমরা প্রোভাইড করছি। আচ্ছা, তো আমাদের ক্লাসেস গুলো যদি একটু বলি, আমাদের জুলাইয়ের শেষের সপ্তাহে আমাদের ক্লাসেস গুলো স্টার্ট হচ্ছে এবং আমাদের প্রতি উইকে 3টা করে ক্লাস হবে। আমাদের ডিউরেশনটা হলো 6 মাস। আচ্ছা, তো এখানে আসলে আজকে যারা আমাদের ওয়েবিনারে জয়েন করেছেন তাদের জন্য স্পেশাল জিনিসটা কি থাকছে? তো আজকে যারা অলরেডি জয়েন করেছেন তাদের জন্য আমাদের একটা হিউজ ডিসকাউন্ট যাচ্ছে আমাদের কোর্স ফি এর উপরে। যেখানে আমাদের রেগুলার কোর্স ফিটা হলো 5,000 টাকা, সেখানে হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট পাচ্ছেন। আজকে রাত 11টা 59 মিনিট পর্যন্ত অ্যাপ্লিকেবল থাকবে। তো ডিসকাউন্ট রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে অথবা কোর্স রিলেটেড কোনো ধরনের কোয়ারিজ থাকলে আমি চ্যাট বক্সে আমার নাম্বারটি শেয়ার করছি, যোগাযোগ করতে পারেন আপনার ওয়েবিনারটা শেষ করে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমি নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমি একটু আরো আরো 2 মিনিট রেস্ট চাই। অনেকক্ষণ ধরে কথা বলছি তো। কোনো আপনারা সমস্যা নেই। লার্নারদের 2 একটা কোশ্চেন থাকলে নিয়ে নেন। আমি আরো অবশ্যই। 2-3 মিনিট রেস্ট, আমি একটু চা খাওয়াটা শেষ করি। কোনো তারপরে সমস্যা আমি নেই। জি, 40 মিনিট একটানা কথা বলছি তো। আমি আরো 3-4 মিনিট আপনার কাছে নিতে চাই, হ্যাঁ। আপনার লার্নারদের কোনো কোনো বেসিক সমস্যা নেই কোশ্চেন ভাই। থাকলে কোশ্চেনগুলো একটু নিয়ে নেন। ওকে। অ্যাবসলিউটলি। সো থ্যাংক ইউ সো মাচ রাব্বিল ভাইকে, এন্ড সিয়াম ভাই আমাদের সাথে ছিলেন এবং তিনি আপনাদেরকে চ্যাট বক্সে তার পয়েন্ট অফ কন্ট্যাক্ট শেয়ার করেছেন এবং আপনারা ইন ফিউচার, হ্যাঁ, এই যে শেয়ার করেছেন। সো এনি কোয়েরি আপনারা তার সাথে থ্রু হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন ও ফোন কল কমিউনিকেশনের মাধ্যমে করতে পারবেন। সো আমি এখন জেনারেলাইজ কিছু কোশ্চেন নিতে চাচ্ছি এই কোর্সের ব্যাপারে আমাদের যারা আমাদের সাথে এই লার্নার আছেন তাদের কাছ থেকে। রাকিব ভাই হ্যান্ড রেজ করেছেন, আপনি চাইলে কোশ্চেন করতে পারেন, অথবা আপনারা আমাদের চ্যাট বক্স ওপেন আছে, চ্যাট বক্সে কোশ্চেন ড্রপ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ও এক্সট্রিমলি সরি। আচ্ছা, হ্যাঁ, এইবার রাকিব ভাই আই থিঙ্ক আপনি মাইক আনমিউট করতে পারবেন। আবে জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বল। হ্যাঁ, আমি দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই, ভালো লাগলো। বাট আপনাদের ক্লাসটা স্টার্ট হবে কবে থেকে, মানে ডেটটা যদি জানতাম তাহলে একটু ভালো হতো। আচ্ছা, উই আর হোপিং যে আমাদের এই কোর্সটা আগামী মাসে শুরু হবে এবং আপনারা হচ্ছে আমাদের সিয়াম ভাই যার সাথে একটু আগে আপনারা কিছু জিনিস জানতে পেরেছেন, তার কন্ট্যাক্ট ডিটেলস এখানে তিনি দিয়েছেন। তার সাথে এই কোর্সের ব্যাপারে আরো ডিটেলস যদি জানতে চান, আহ, তার সাথে আপনি হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনের মাধ্যমে জানতে পারবেন। একজন কোশ্চিন করেছেন যে ডিসকাউন্টেড, আচ্ছা লিঙ্ক কাজ করছে না অনেকে বলছেন, আমি আপডেটেড লিঙ্কটা আবার গ্রুপ চ্যাটে এই মিটিং এর চ্যাট বক্সে দিচ্ছি, অসুবিধা নেই। ডিসকাউন্টেড প্রাইস, আচ্ছা। সো এখানে আপনারা জানেন যে আমাদের 5,000 টাকা একটা কোর্স ফি এখানে দেওয়া আছে, বাট আপনারা যদি আজকে রাত 12টার মধ্যে, হ্যাঁ, একজনের প্রশ্ন ছিল, অবশ্যই করতে পারেন। সিয়াম ভাই আছেন আমাদের সাথে, তিনি চ্যাট বক্সে আপনাদেরকে কোর্সের ডিসকাউন্টেড প্রাইসটা জানিয়ে দিবেন। ভাইয়া, প্রি রেকর্ডেড ভিডিওগুলো দেখার সময় বোরিং লাগে, সেক্ষেত্রে কি করতে পারে? আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই সাজেশন দিব যে আপনারা টপিকের উপরে যেহেতু ফোকাস দিচ্ছেন, যে টপিকটার উপরে ভিডিওটা দেখছেন আর কি, সেটাতে একটু মনোযোগ দিবেন। এবং যেহেতু এটা একটা লার্নিং কার্ভ এবং অন্যান্য ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের তুলনায় ফ্লাটারের লার্নিং কার্ভটা অনেক ইজি। সো এই ক্ষেত্রে হচ্ছে রাব্বিল ভাই একটু আগে আপনাদেরকে অসংখ্য সাজেশন দিয়েছেন, সামনেও দিবেন আজকে ওয়েবিনার বাকি অংশে। তো আশা করি আপনারা গাইডলাইন পাবেন এবং বোরিং কেন লাগবে না, কিভাবে বোরিং না না লাগিয়ে আপনারা কোর্সটা কন্টিনিউ করবেন সেটা তো হেল্প পাবেন ইনশাল্লাহ। ক্লাসের ডিউরেশন, আমাদের নর্মাল ক্লাসের ডিউরেশন গুলো 1.5 ঘন্টা হয়। ইন সাম কেসেস যদি কোডিং এর কাজগুলো একটু এক্সটেন্ড হয় সেক্ষেত্রে 2 ঘন্টা ক্রস করতে পারে, বাট এছাড়া মানে 1.5 ঘন্টার মধ্যে, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে র্যাপ আপ হয়ে যায় আমাদের। আহ, আচ্ছা, এইটার ল্যাপটপ কনফিগারেশন মিনিমাম অফলাইনে ক্লাস আছে কি?
না, আমাদের এই কোর্সটা পুরোপুরি অনলাইনে, এবং অনলাইন ভিত্তিক ক্লাসগুলোতে হচ্ছে আমাদের লাইভ ক্লাসেস হয়, কনসেপচুয়াল ক্লাসেস হয়। কোর্স রিলেটেড ছাড়া ফ্লাটার রিলেটেড কোশ্চিন করা যাবে কিনা, ফ্লাটার রিলেটেড কোশ্চিন যদি থাকে সেটা আমরা এই কোর্স ওয়েবিনারের শেষে একটা কিউএনএ সেশন থাকবে, রাব্বিল ভাই নিবেন, তখন আপনারা সেই ফ্লাটারের কোশ্চিন গুলো ড্রপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এছাড়া অফলাইন ক্লাস হবে না, এটা অনলাইন ভিত্তিক একটা প্রোগ্রাম, 6 মাসের ইনশাল্লাহ। এখানে আপনাদের আমরা কিছু সেকশন অ্যাড করেছি। কোর্স ফি, সো ডিসকাউন্টেড যে পেমেন্টটা এখানে 5,000 টাকা দেওয়া আছে, বাট আপনি যদি ডিসকাউন্ট লেভেল করেন তো সেক্ষেত্রে আপনি একটা 28% ডিসকাউন্ট আপনি পাবেন, এবং সেক্ষেত্রে পেমেন্টটাও কমে আসবে আর কি। কোন কোন দিন ক্লাস হবে এটা রেকর্ডিং করবে, এবং এই ওয়েবিনারটা রেকর্ডিং হচ্ছে। এবং আপনারা যারা একটু আগে একটা ফর্ম দিয়েছিলাম, সেই ফর্মটা ফিল আপ করে যদি থাকেন, তাহলে সেই ফর্মে যারা ফিল আপ করেছেন, যারা আমাদের সাথে ছিলেন, তাদেরকে আমরা রেকর্ডিংটা পাঠিয়ে দেবো। এছাড়াও আমাদের এই ওয়েবিনারের রেকর্ডিংটা আমাদের সোশ্যাল মিডিয়াতে আফটার এডিটিং আপলোড হবে। আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই, ক্লাসের ডিউরেশন আমি বলেছি 2 ঘন্টার মধ্যে র্যাপ আপ হবে। অফলাইনে ফ্লাটারের কোনো কোর্স আমাদের এই মুহূর্তে নেই। ফ্লাটারের আমাদের হচ্ছে অফলাইনে ওয়ার্কশপ হয়েছে কিছুদিন আগে, সামনে আরো অনেক অন্যান্য ক্ষেত্রে আমাদের ওয়ার্কশপ থেকে শুরু করে সেমিনারও হতে পারে। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে একটু টেকনিক্যাল, যে অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে কভারিং কিভাবে হচ্ছে আমরা অ্যাড মানে করব। ক্লাসগুলো রেকর্ডেড থাকবে কি? হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে। আপনি যে কোর্সে আমাদের সাথে জয়েন করেন, তাহলে রেকর্ডিং পাবেন আর কি, সবকিছু। কোন কোন দিন ক্লাস হবে এটা অ্যাকচুয়ালি এখনো আমাদের এন থেকে ফিক্স হয়ে উঠে নেই। আমরা যারা আমাদের সাথে জয়েন করবেন, আমাদের মান্থলি বেসিসে একটা রুটিন ক্রিয়েট করা থাকে। এই রুটিনটা হচ্ছে আমাদের সাপোর্ট চ্যানেল যেগুলো আছে, সাপোর্ট চ্যানেল অ্যাকচুয়ালি থাকে 3টা: ফেসবুক, ডিসকর্ড এবং গুগল ক্লাসরুম। হোয়াটসঅ্যাপে আমাদের কোনো সাপোর্ট চ্যানেল নেই আনফরচুনেটলি। অফলাইনে কোনো কোর্স নেই আমাদের। অফলাইনে শুধুমাত্র আইএলস এর একটা ক্র্যাশ কোর্স আমাদের চলছে, বাট ফ্লাটারের নিয়ে আমাদের চিন্তা ভাবনা সামনে আছে ইনশাআল্লাহ। জি, লেটে জয়েন করেছেন আপনি, ভিডিওটা পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। এবং যদি আপনি ফর্মটা ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে আহ, আপনি যদি ফর্মের ফিল আপ করে থাকেন আর কি, তাহলে ফর্মের মাধ্যমে যারা ফিল আপ করেছেন তাদেরকে, ফর্মটা উপরে আছে, আমি একবার দিয়ে দিচ্ছি। সো যারা ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে আমরা চেষ্টা করবো ওয়েবিনার রেকর্ডিংটা পাঠিয়ে দেওয়ার জন্য। ওকে, সো এই যে ফর্মটা দিয়ে দিলাম। অ্যান্ড্রয়েড স্টুডিও, আচ্ছা, আপনারা যারা হচ্ছে ফ্লাটারে কোশ্চেন করছেন, আমি এক্সপেক্ট করবো যে আপনারা এই কোশ্চেন গুলো কিউএনএ সেশনে রাবিল ভাইকে ডিরেক্টলি করবেন, অ্যাজ তিনি এখানে অনেক এক্সপিরিয়েন্সড। এবং আমি হচ্ছে আপনাদেরকে আমি অপারেশনস টিম থেকে আছি, হাসনাইন বলছি। সো আপনাদের যদি কোর্সের কোনো কন্টেন্ট রিলেটেড বা কোনো হাউ দ্য কোর্স উইল রান ইন দ্য ফিউচার, সেটা যদি কোনো জানার জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারেন। ওয়াই ফ্লাটার, রিয়াক্ট নেটিভ কেন নয়? আচ্ছা, এই অ্যান্সারটা নিশ্চয়ই রাব্বিল ভাই দিবেন ইনশাআল্লাহ। ভাই যে স্লাইড দেখালো সেটা কিভাবে পাবো? আপনারা যদি রিকোয়েস্ট করেন, রাব্বিল ভাই আমাদের সাথে স্লাইডটা শেয়ার করবেন, এবং পরবর্তীতে আমরা ট্রাই করবো আপনাদেরকে স্লাইডটা পাঠিয়ে দিতে। আর কোনো জিজ্ঞাসা কারো, ছোট থেকে বড়, এনিথিং? রাব্বিল ভাই, আই থিঙ্ক আমরা শুরু করতে পারি। কোর্স হচ্ছে সপ্তাহে 2 দিন ক্লাস হয়, এবং 6 মাস ব্যাপী একটা কোর্স। ওকে, আপনি আরো জেনেরিক কোশ্চেনগুলো শেষ করে ফেলেন, আমার চা খাওয়া লাস্ট শেষ। থ্যাংক ইউ। লাস্ট একটা কোশ্চেন ভাই, স্টার্ট হবে কবে? সেটা অনেকেরই জিজ্ঞাসা, আমি এর আগেও বলেছি, আবার বলছি। হোপফুলি উই আর প্ল্যানিং টু স্টার্ট দ্য কোর্স ইন নেক্সট মান্থ, অগস্টের শুরুতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো রাবিল ভাই, আই থিঙ্ক আমরা শুরু করতে পারি। অফলাইনে কোনো কোর্স নেই, আমি এটা এর আগেও বলেছি। সো আমরা দেরি না করে পরের অংশে চলে যাই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যেন কি বলছিলাম, আমরা হচ্ছে দেখছিলাম আচ্ছা, আচ্ছা, স্ক্রিন শেয়ার নাই, সরি। ওকে, ওকে, চলেন। এখন আমরা তো এইগুলো করে ফেললাম। এখন অ্যান্ড্রয়েড, যখন আমরা এখানে নেক্সট, আমরা ছিলাম হচ্ছে নিউ। নিউ ফ্লাটার প্রজেক্ট যখন আমরা ক্রিয়েট করার আগে আমাদের কি কি দরকার? ফ্লাটার ডাউনলোড করে নেওয়া দরকার, অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে নেওয়া দরকার, ফ্লাটার এবং ডার্টের যে প্লাগইন আছে সেই প্লাগইন ইনস্টল করে নেওয়া দরকার। তো অলরেডি আমার এই প্লাগইনটা ইনস্টল করাই আছে। সো যখন আপনি এখানে নিউ ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করতে যাবেন, জাস্ট ফ্লাটারের যেই ফোল্ডারটা যেটা আপনি ডাউনলোড করেছেন সেই ফোল্ডারের পাথটা জাস্ট এখানে বলে দেবেন, আর কিচ্ছু না। আর দেখেন, অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট করা যায়। এখান থেকে আপনি ফ্ল্যাটারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে গো ফর দ্য নেক্সট। এরপরে আপনার প্রজেক্টের একটা নাম দিলেন, লোকেশন দিলেন, ডেসক্রিপশন দিলেন, প্রজেক্টের টাইপ, অর্গানাইজেশন,
এখান থেকে আপনি যেইভাবে আছে ওভাবেই থাকলো। এখন আপনি প্ল্যাটফর্ম চুজ করতে পারেন যে আপনি কোন কোন প্ল্যাটফর্মের জন্য আপনার ফ্লাটারের অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করতে চাচ্ছেন। এখান থেকে ইচ্ছা মতো টিক চিহ্ন দিয়ে নেবেন। সে আমি দিলাম অ্যান্ড্রয়েড, দিলাম আইওএস, এই যে দিলাম হচ্ছে ওয়েব, লিনাক্স, ম্যাক ওএস, উইন্ডোজ, যেইটা খুশি দেন। তো সাধারণত আমরা করি কি, যখন ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখি, অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব এই তিনটাই সিলেক্ট করা থাকে। আপনি চাইলে উইন্ডোজ, ম্যাক কিংবা লিনাক্সও সিলেক্ট করতে পারেন। সো এই তিনটা সিলেক্ট করে ধরেন আমি একটা নতুন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করলাম, জাস্ট উইদিন এ মিনিট, এটা 1 মিনিটও সময় নেবে না। ফ্লাটার ইজ ভেরি ফাস্ট ইট সেলফ ফর ক্রিয়েশন। দেখেন নতুন একটা ফ্লাটার প্রজেক্ট আমার ক্রিয়েট হয়ে গেল। এখন এই যে নতুন একটা ফ্লাটার প্রজেক্ট আমার ক্রিয়েট হয়ে গেল, আমার কাজ কি বলেন তো? আমার কাজ হচ্ছে এই ফ্লাটার প্রজেক্টটা যেটা ক্রিয়েট হলো বাই ডিফল্ট, এই ফ্লাটার প্রজেক্টটাকে রান করা। সো ফ্লাটার প্রজেক্টটাকে আমি কিভাবে রান করতে পারি? সো এইখানেও কিন্তু বেশ কিছু ট্রিক্স আছে। যখন আপনি লার্নিং করতেছেন বা শিখতেছেন যখন, তখন আমি করব, তখন আমি বলবো যে রান ফ্লাটার প্রজেক্ট ইউজিং গুগল ক্রোম ব্রাউজার তো সবার কম্পিউটারে আছে না? গুগল ক্রোম ইউজ করেও কিন্তু ফ্লাটারের অ্যাপ্লিকেশনকে রান করা যায়। ওই যে শুরুতে আমরা অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব সিলেক্ট করে এসেছি, যেহেতু শুরুতে আমরা ওয়েবটা সিলেক্ট করছি, সো আমার ফ্লাটারের প্রজেক্টটাকে আমি ওয়েবে রান করতে পারি। অ্যান্ড্রয়েড সিলেক্ট করে এসেছি, সো অ্যান্ড্রয়েড রান করতে পারি। আইএস সিলেক্ট করে এসেছি, সো আইএসও আমি এটাকে রান করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন পারি, রাইট? কেন এটা হবে, কেন এটা হওয়ার তো কথা নয়, বা কেন হচ্ছে সেটা বোঝার জন্য যদি আপনি নতুন একটা ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করেন, এই ফ্লাটার প্রজেক্টের মধ্যে যে ফাইল ফোল্ডারগুলো ক্রিয়েট হলো, এই ফ্লাটার প্রজেক্টগুলোর মধ্যে যে ফাইল ফোল্ডারগুলো ক্রিয়েট হলো, এই ফাইল ফোল্ডারগুলো একটু দেখেন, এই ফাইল ফোল্ডারগুলো একটু দেখেন। এই ফাইল ফোল্ডারগুলোর মধ্যে অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকচুয়ালি হবে কি বলেন তো? ফ্লাটারে যখন আপনি কোড লিখবেন, এই অ্যান্ড্রয়েডের ফোল্ডার থেকেই কিন্তু সেইটা অ্যাজ এ অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ হিসেবে রান হবে। আবার দেখেন এখানে আইওএস নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। সো এই ফ্লাটার অ্যাপ্লিকেশনটা যখন রান হবে, এই আইওএস এর ফোল্ডারের উপরে র্যাপ করেই কিন্তু ফ্লাটার অ্যাপ্লিকেশনটা রান হয়ে যাবে, বিল্ড হবে, ডেভেলপমেন্টও হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভেতরে আপনাকে এক লাইন কোডও লিখতে হবে না, এখানে লেখার দরকার নাই। এইটা জাস্ট হচ্ছে দ্য প্ল্যাটফর্ম সাপোর্ট ফর অ্যান্ড্রয়েড। আইওএস এর ভেতরেও আপনাকে কোড করতে হবে না, আইওএস ইজ অনলি ফর দ্য প্ল্যাটফর্ম সাপোর্ট অফ ইউর ফ্ল্যাটার। এখানে একইভাবে ওয়েবের জন্য আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সো ওয়েবের এটার ভিতরে আপনাকে কোনো কোড লিখতে হচ্ছে না, কারণ দ্যাট ইজ ফর দ্য সাপোর্ট অফ ইউর ওয়েব। তাহলে আপনি কোডটা লিখবেন কোথায়? অ্যান্ড্রয়েডেও লিখবেন না, আইওএসেও লিখবেন না, ওয়েবেও লিখবেন না, লিখবেন কোথায়? লিখবেন হচ্ছে একটা কমন জায়গাতে, কোড করবেন একটা কমন জায়গাতে, ডেভেলপ করবেন একটা কমন জায়গাতে, সেটা হচ্ছে লাইব্রেরি বা লিভ। এই যে লাইব্রেরি ফোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি, এই লাইব্রেরি ফোল্ডারের ভেতরেই আসলে আপনি কোড করবেন। যখন এই কোডগুলোকে আপনি রান করবেন, ফ্লাটার অটোমেটিক্যালি অ্যান্ড্রয়েড ডিভাইস পেলে অ্যান্ড্রয়েডে রান হয়ে যাবে, আইওএস এর প্ল্যাটফর্ম পেলে আইওএসে রান হবে, ওয়েবের প্ল্যাটফর্ম পেলে ওয়েবে রান হয়ে যাবে। এখন কেন আমি এখানে বলছি যে অ্যাজ এ লার্নার আপনি গুগল ক্রোম ইউজ করে এটাকে রান করবেন, বা রান করলে আপনার জন্য ইজিয়ার হবে, আরও বিগিনার ফ্রেন্ডলি হবে। কেন বলছি? এটা বলার পিছনে তো কারণ আছে। কেননা হয় কি, এই ফ্লাটারে এসে যদি আপনি অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম এটাকে রান করতে চান, হয়তো আপনার ফিজিক্যাল অ্যান্ড্রয়েড ডিভাইস লাগে, অ্যান্ড্রয়েড ডিভাইসে ডেভেলপার মুড অন করতে হয়, অথবা ধরেন এখানে ভার্চুয়াল অ্যান্ড্রয়েড মোবাইল তৈরি করে নিতে হয়, যেটাকে আমরা এমুলেটর বলি। আইওএস এর জন্য এখানে আইওএস এর ইমুলেটর তৈরি করে নিতে হয়। সো এইসব ইমুলেটর ফিমুলেটর ইনিশিয়ালি তৈরি করাটা একেবারে যারা অনেক 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 বিগিনার থাকে, শুরুতেই তাদের জন্য একটা হ্যাসেল মনে হতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি হ্যাসেল মনে হতে পারে। বা ধরেন কারো কারো কম্পিউটারের হার্ডওয়্যার কনফিগারেশন একটু খারাপ, হয়তো 8 জিবি র্যাম। কারো কম্পিউটারে যদি মিনিমাম 8 জিবি র্যাম থাকে, একটা এসএসডি থাকে, সেটা যদি কোর i3 হয়, তাহলেই কিন্তু তার কি বলে এনভায়রনমেন্টে ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার জন্য দ্যাট ইজ ইনাফ, দ্যাট ইজ দ্য স্টার্টিং। সে কিন্তু ফ্লাটার শিখতে পারে, ডেভেলপ করতে পারে, নো প্রবলেম ভাই,
নো প্রবলেম। বাট আমাদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে মাঝে মাঝে। সেটা হচ্ছে ফ্লাটার নিয়ে অ্যাপ্লিকেশন বানাতে গেলে আমার কম্পিউটারে মনে হয় অনেক হার্ডওয়্যার লাগবে, আমার কম্পিউটারে মনে হয় অনেক র্যাম লাগবে, জিপিইউ লাগবে, সিপিইউ লাগবে। এটা ভাই ভুল ধারণা। আপনি যখন অ্যাজ এ ডেভেলপার হিসেবে কোড লিখতেছেন, অ্যাজ এ ডেভেলপার হিসেবে শিখতেছেন, তখন আপনার এত হার্ডওয়্যার কনফিগারেশন দরকার নেই। আপনার হার্ডওয়্যার কনফিগারেশনটা দরকার হবে তখনই যখন আপনি ইমুলেটর চালাবেন। ইমুলেটর মিন্স এখানে ভার্চুয়াল কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস বা ভার্চুয়াল কোনো আইওএস ডিভাইস এখানে আপনার কম্পিউটারের মধ্যে আপনি রান করবেন, তখন আপনার হার্ডওয়্যার কনফিগারেশন লাগবে। বাট ফ্লাটার তো আপনার সেই প্যারাটা নিয়ে নিচ্ছে। আপনাকে এখানে ভার্চুয়াল কোনো ডিভাইস না তৈরি করলেও হবে, নো প্রবলেম। আপনি জাস্ট এখান থেকে গুগল ক্রোম সিলেক্ট করে দিবেন। গুগল ক্রোম তো আপনার কম্পিউটার ইনস্টল করেই আছে। গুগল ক্রোম অনেক কোনো হেভি লোডও নেয় না। জাস্ট আপনার কম্পিউটারে যদি গুগল ক্রোম থাকে, আপনি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে আপনার ফ্লাটার অ্যাপ্লিকেশনটাকে রান করতে পারবেন। এই যে গুগল ক্রোম ব্যবহার করে আমার ফ্লাটার অ্যাপ্লিকেশন রান হয়ে গেল। এটাকে যদি আমি একটু স্ক্রিনে নিয়ে আসি, তাহলে সবার জন্যই ভালো হয়। আমি এটাকে স্ক্রিনে নিয়ে আসলাম। এই যে আমরা যেই ফ্লাটার অ্যাপ্লিকেশনটা বানিয়েছি, আমি দুটো স্ক্রিন পাশাপাশি রাখতে চাই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে নতুন ফ্লাটার অ্যাপ্লিকেশনটা বানালাম, আমি এটাকে একটু চাপ দিয়ে মোবাইল ডিভাইসের মতো করে রেখে দিলাম গুগল ক্রোমে। সো যখন আপনি শিখছেন, যখন আপনি ডেভেলপ করছেন, তখন আমি বলবো ফর সিম্পলিসিটি, ফর ফাস্টার ডেভেলপমেন্ট, ফর রিডিউসিং ইওর কম্পিউটারের হার্ডওয়্যার প্রেশার, এই গুগল ক্রোম হচ্ছে দ্য বেস্ট চয়েস। ডিবাগিং বলেন, ডেভেলপমেন্ট বলেন, সব কিছুর জন্যই দ্যাট ইজ দ্যাট ইজ ইওর চয়েস। ওকে, দ্যাট ইজ ইওর বেস্ট চয়েস আমি বলবো। আমি দুটোকে একটু টেনে টুনে পাশাপাশি নিয়ে এসে দেখাই। টাচে এই ধরে টেনে নিয়ে এসে সুন্দর করে আপনি কাজ করলেন, তাহলে আপনার ফ্লাটার অ্যাপ্লিকেশন যেটা আপনি তৈরি করেছেন, সুন্দর এটা দেখেন গুগল ক্রোমে রান করতেছে। সো কেউ যদি এভাবে গুগল ক্রোম ইউজ করে ফ্লাটার ডেভেলপমেন্ট শেখেন, রান করেন, হটেভার যাই করেন, আপনার কম্পিউটারে 8 জিবি র্যামই যথেষ্ট ভাই। হ্যাঁ, কিন্তু কেউ যদি মনে করেন যে না, এভাবে গুগল ক্রোমে শিখবো, ও আমার খুব খারাপ লাগতেছে, আমার মান সম্মানে লাগতেছে, আমার প্রেস্টিজ ফাংশন হয়ে গেল, মোবাইল অ্যাপ্লিকেশন আমি গুগল ক্রোমে কেন রান করে করে দেখবো, তাই না? যদি এমনটা মনে হয়, যারা 8 জিবি র্যামে আছেন তারাও পারবেন, বাট আর একটু র্যাম বেশি হলে বেটার হয়। 8 জিবি র্যামেও পসিবল, সমস্যা হবে না, বাট একটুখানি ল্যাগ করবে। বাট র্যামটা আরও বেশি হলে বেটার হয়। সেটা হচ্ছে আপনি এখানে অ্যান্ড্রয়েডের ডিভাইস, এই যে ডিভাইস ম্যানেজার দেখেন, এখানে গিয়ে অ্যান্ড্রয়েডের ভার্চুয়াল ডিভাইস তৈরি করা যায়। সো অলরেডি আমার দুটো ভার্চুয়াল ডিভাইস এখানে তৈরি করা আছে। আমি এই দুটো ভার্চুয়াল ডিভাইস ডিলিট করে দিচ্ছি। এখানে এখানে একটা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ বানিয়ে ফেলবো, চলেন, সরি মোবাইল বানিয়ে ফেলবো। অ্যাড ডিভাইসে যাবেন, ক্রিয়েট এ ভার্চুয়াল ডিভাইস। এখান থেকে দেখেন এখানে অ্যান্ড্রয়েডের টেস্ট মোবাইল ডিভাইস দিয়ে রাখছে, পিক্সেল টিক্সেল আরও কত কিছু, তাই না? এখান থেকে একটা মোবাইল ডিভাইস সিলেক্ট করবেন। সিলেক্ট করে অ্যান্ড্রয়েডের এপিআই লেভেল 35 সিলেক্ট করলেন। সিলেক্ট করে আপনার ডিভাইসের একটা নাম দিলেন সুন্দর করে, নাম দিয়ে ফিনিশ। তাহলে দেখেন একটা ভার্চুয়াল ডিভাইস আপনার ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি চাইলে আপনার এই কম্পিউটারের মধ্যেই অ্যান্ড্রয়েডের যে ভার্চুয়াল ডিভাইস, এই ভার্চুয়াল ডিভাইসটাকে দেখেন রান করতে পারবেন। এই যে বলতেছে স্টার্টিং এভিডি অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস, এই যে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটা এখানে রান হচ্ছে। বাট যদি অ্যান্ড্রয়েডের ভার্চুয়াল ডিভাইস রান করেন আপনি, এইটাতে একটু সময় নেবে। এটা আপনার পিসির হার্ডওয়্যার কনফিগারেশন যদি বাজে হয়, তাহলে দেখবেন যে ঝামেলা হচ্ছে। এই যে আমার অ্যান্ড্রয়েডের একটা ভার্চুয়াল ডিভাইস রান হয়ে গেল, আমি একটা ট্যাব বানায় ফেলছি। আপনি আপনার মতো করে ভাই সুন্দর একটা ভার্চুয়াল ডিভাইস বানায় ফেলবেন। ফোল্ড করে ফেলি আমরা, হ্যাঁ, আমরা যেটা ভার্চুয়াল ডিভাইসটা বানাইছি, এই ভার্চুয়াল ডিভাইসটা হচ্ছে ওই যে কি বলে, ফোল্ড করা যে মোবাইলগুলা, ওইগুলা বানাইছি। আচ্ছা, এইটা একটু ডিলিট করে দেয়, এটা একটু বেশি বেশি হয়ে গেছে। জাস্ট ডিলিট, ওকে, ডিলিট। এটা ডিলিট করতেও সময় নেবে, সমস্যা নেই। ততক্ষণে আমরা আরেকটা ক্রিয়েটে ভার্চুয়াল ডিভাইস, আমি এই পিক্সেল ফোল্ড নিচ্ছি না ভাই, আমি মিডিয়াম সাইজের একটা মোবাইল ফোন নিচ্ছি, সিম্পল। এখান থেকে নেক্সট করলাম, ফিনিশ করলাম। ওকে, আমার মিডিয়াম সাইজের একটা ফোন তৈরি হয়ে গেছে। ফোনটাকে রান করেন, ওয়েট করেন। 8 জিবি র্যামেও আপনি রান করতে পারবেন, বাট একটু প্যারা খাওয়া লাগবে। র্যাম যদি আরও বেটার হয় তাহলে তো কোনো প্রবলেমই নেই। সো এখানে আমার অ্যান্ড্রয়েডের একটা ভার্চুয়াল ডিভাইস বা মোবাইল একটা বা ইমুলেটর যেটাই বলেন না কেন, সেটা আমার এখানে রান হয়ে যাচ্ছে। ওকে, ফাইন, হয়ে গেল। একদম একটা অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস যেভাবে কাজ করে, যেভাবে থাকে, ওভাবেই থাকবে। আপনি করতে পারেন কি, আপনার এই ফ্লাটার অ্যাপ্লিকেশনটাকে, এই যে আপনি অ্যান্ড্রয়েডের একটা ভার্চুয়াল ডিভাইস তৈরি করলেন,
এই অ্যান্ড্রয়েডের ভার্চুয়াল ডিভাইসেও রান করতে পারেন। তো অ্যান্ড্রয়েডের ভার্চুয়াল ডিভাইসে যখন আপনি রান করবেন ফার্স্ট টাইম, আমি আবার বলতেছি ফার্স্ট টাইম এটা সময় নেবে, বাট সেকেন্ড টাইম থার্ড টাইম আর সময় নেবে না। কেননা যখন সে অ্যান্ড্রয়েডের উপরে রান হবে, অ্যান্ড্রয়েডের জন্য যে প্রয়োজনীয় গ্রেডালগুলো আছে সেগুলো বিল টিল করে নেট থেকে সিঙ্কিং করে তারপরে সে অ্যাজ এ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হিসেবে অ্যান্ড্রয়েড ডিভাইস রান হবে। সো ফার্স্ট টাইম যখন আপনি অ্যাজ এ অ্যান্ড্রয়েড আপনার ফ্লাটার অ্যাপ্লিকেশনকে রান করবেন, আবারও বলতেছি আমি ফার্স্ট টাইম, আমার কম্পিউটারের মনে হয় আহ, আমি সাধারণত অ্যান্ড্রয়েডে রান করি না, আমি নিজে অনেক দিন ধরে আইফোন ইউজার, সো আমি ওই আইওএসই রান করি বারবার বারবার। সো অ্যান্ড্রয়েডে রান করলাম, অ্যান্ড্রয়েডে যখন আপনি রান করছেন ফার্স্ট টাইম আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে মাস্ট। ও অ্যান্ড্রয়েডের জন্য যে প্রয়োজনীয় ফাইল টাইলগুলো আছে এগুলো সব এসডিকে টেসডিকে যেগুলো আছে এগুলো নিয়ে সে আপনার অ্যান্ড্রয়েডের যে এমুলেটর বা অ্যান্ড্রয়েড ডিভাইস এইটাতে রান হয়ে যাবে। এটা হয়তো বা 5 মিনিট 7 মিনিট কিংবা 10 মিনিটও নিতে পারে। চলেন আমরা অ্যান্ড্রয়েডে রান করতে করতে, আমি অ্যান্ড্রয়েডের রানটা ক্লোজ করে দিচ্ছি, একটু পরে অ্যান্ড্রয়েডে রান করতেছি, সময় নেবে যেহেতু। আপনি করতে পারেন কি এটাকে আইওএসেও রান করতে পারেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা শুনে মন খারাপ করার কিছু নাই, কখনোই মন খারাপ করবেন না। অনেকের মন খারাপ হয়ে যায় যে আমার তো ম্যাক নাই, তাহলে মনে হয় আমি শিখতে পারবো না। এইটা কিন্তু আরেকটা মিথ। মিথ বলতে আমি বোঝাচ্ছি আপনাদের একটা আতঙ্কের কারণ বা ভয়ের কারণ। কীরকম ভয়ের কারণ? যেরকম আমি যদি একটু সহজ বাংলা ভাষায় বলি, অনেকের মনে করে আমার তো ভাই ম্যাক নাই, আমার তো ম্যাক নাই, আমি তো শিখতে পারবো না। না রে ভাই, আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে শেখেন, কোনো সমস্যা নাই, কাজ করেন, কোনো সমস্যা নাই, ম্যাকই লাগবে এরকম কোনো কথা নাই। বাট আপনি যদি চিন্তা করেন যে ম্যাক হচ্ছে বড় লোকের জিনিস, এইটাও এখনকার এই সময়ে এসে আর এই যুক্তি খাটে না, ম্যাক এখন আর বড় লোকের জিনিস না। আপনি যদি ম্যাক মিনি 4, যেটা ম্যাক মিনি 4 এর প্রাইস দেখেন, বাংলাদেশে ম্যাক মিনি 4 এর প্রাইস এখন 71,000 টাকা। দেখেন ডেজেলে 71,000 টাকা দেখাচ্ছে খুব সম্ভবত। আমি কিন্তু ডেজেলের মার্কেটিং করতেছি না, জাস্ট গুগলে সার্চ করছি, আসছে ভাই। আচ্ছা, এখন দেখাচ্ছে 71,000 72,000 টাকা। আপনি যদি একটা ম্যাক মিনি M4 কেনেন 16 জিবি র্যামের, 256 জিবি এসএসডির, 72,000 টাকা। আর হচ্ছে একটা ভালো মনিটর কিনেন আপনি 12 থেকে 13,000 টাকা, তাহলে 72 আর 12,000 টাকা কত হলো ভাই? 74,000 টাকা, তাই না? সরি, 84,000 টাকা। আপনি 84,000 টাকায় ম্যাক মিনি দিয়ে আপনার যেই পিসি বিল্ড করতে পারবেন বা যেই কনফিগারেশনের পিসি বিল্ড করতে পারবেন, ভাই বিলিভ মি, ওই কনফিগারেশনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পিসি বিল্ড করতে গেলে 2-2.5 লাখ টাকা লাগবে অ্যাভারেজ। কারণ ম্যাকের পারফরমেন্স উইন্ডোজের থেকে ফার বেটার, ফার বেটার। ম্যাকের 16 জিবি র্যাম মানে আপনার উইন্ডোজে 32 জিবি র্যামও ওর সাথে পারবে না। সো আপনার ভেতরে যদি এরকম ধারণা থেকে থাকে আপনি অ্যাজ এ ডেভেলপার নতুন পিসি কিনবেন বা পিসি বিল্ড করবেন, আমি বলবো ভাই ওই পার্টস পাতি কিনে টিনা পিসি বিল্ড করার চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। আপনি একটা ম্যাক মিনি কিনে ফেলেন, M4 72,000, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, আর একটা ধরেন একটা ভালো মনিটর কিনে ফেলেন 22-23 ইঞ্চি। আমি যদি একটু র্যান্সে গিয়ে একটা মনিটরের প্রাইস দেখি, আহ, কত হয়, 12 থেকে 14,000 টাকার মধ্যে ভালো আইপিএস মনিটর পাওয়া যায়, তাহলে 84,000 টাকা। আপনি যদি মোটামুটি মানের একটা ল্যাপটপও কিনতে যান না এখন, সে মোটামুটি বলতে আমি বোঝাচ্ছি মোটামুটি মানের একটা ল্যাপটপ কিনতে গেলেও এখন কিন্তু 80-85 হাজার টাকা পড়ে যায়। আপনি যদি এখান থেকে 11-12 হাজার টাকার একটা মনিটর কিনে নেন, দ্যাটস এনাফ টু গো অ্যাহেড। সে এখান থেকে আপনি এই 12,000 টাকার মনিটরটা কিনে ফেললেন, তাহলে 84,000 টাকায় আপনার যে সেট আপটা হলো, দ্যাট ইজ হেভি সেট আপ ফর ডেভেলপমেন্ট, ফর ভিডিও এডিটিং, ফর এইটা ফর সেইটা। এখন আমি যদিও এসব সম্পর্কে অত ভালো বুঝি না, আপনি ইউটিউবে দেখবেন ম্যাক মিনি 4 নিয়ে অনেকে রিভিউ দেয়, টেকনিক্যাল রিভিউ দেয়, ভিডিও এডিটিং করে করে রিভিউ দেয়, তাদের রিভিউ দেখবেন যে তারা আপনাকে ডেফিনেটলি ম্যাক মিনি 4 সাজেস্ট করবে। সো কেউ যদি নতুন পিসি বিল্ড করার চিন্তা করে থাকেন, গো ফর দিস ফর ইউর ডেভেলপমেন্ট। এখন যদি আপনার কম্পিউটারটা যদি ম্যাক না হয়, তাহলে অ্যান্ড্রয়েড ওয়েব এগুলো তো রান করতে পারবেন অনলি কেবলমাত্র যদি আপনার ম্যাক অপারেটিং সিস্টেমে থাকেন, আপনি ম্যাকে থাকেন, তাহলে ম্যাকে আপনি এই ওপেন আইওএস সিমুলেটর নামে একটা অপশন পাবেন। বাট এই অপশনটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আপনি পাবেন না। এই যে ওপেন আইওএস সিমুলেটর, এই অপশনটাতে প্রেস করলে হবে কি, অটোমেটিক্যালি একটা আইওএস এর ফোন বা অ্যাপেল ফোন রান হয়ে যাবে। সো অ্যাপেলে তো অ্যাপেল বেশি ফাস্টার কাজ করবে,
সো এবার যদি আমি আমার অ্যাপেলের যেই ডিভাইসটা নিলাম আইফোন 16 Pro Max এখানে রান করি, এখানে রান করতে অনেক কম সময় নেয়। অ্যান্ড্রয়েডে রান করতে এখানে একটু বেশি সময় নেয়, বাট দ্যাট ইজ ফর দ্য ফার্স্ট টাইম। জাস্ট ওয়েট এ হোয়াইল, এটা সুন্দর করে আমার আইওএস এর মধ্যে রান আর কি বলে বিল্ড হয়ে সুন্দর করে আমার আইওএস এর জন্য রান হয়ে যাচ্ছে। এখন এই রানটা ফার্স্ট টাইম আপনার সময় নেবে, এরপর সেকেন্ড টাইম থার্ড টাইম যখন রান করতে যাবেন তখন দেখবেন যে একবারেই সময় নিচ্ছে না। এবং ফ্লাটার কিন্তু হট রিলোড সাপোর্ট করে। হট রিলোড মানে হচ্ছে আপনি কোডে কোনো কিছু চেঞ্জ করবেন, আমি এখনই আপনাদেরকে দেখাবো। হট রিলোড মিন্স কোডে কোনো কিছু যদি আপনি চেঞ্জ করেন, কোডে যদি কোনো কিছু আপনি চেঞ্জ করেন, ওটা রান হোক ততক্ষণ এটা মিনিমাইজ করে রাখি। কোডে কোনো কিছু চেঞ্জ করলে ইনস্ট্যান্ট আপনি এর আপডেটটা স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন। সো একবার রান হয়ে গেলে ওটাকে নেক্সট টাইম থার্ড টাইম ফোর্থ টাইম আর রান করার দরকার হবে না। সো আমরা একটু ধৈর্য নিয়ে তাহলে 1 মিনিট বসে থাকি। ফার্স্ট টাইম রান হয়ে গেছে, সম্ভবত রান হয়ে গেছে, আমি একটু দেখি। এই যে এইখানে চলে আসছে, এই যে ফ্লাটার ডেমো হোম পেজ। আমি এটাকে একটু চেঞ্জ করি, ফ্লাটার ডেমো না লিখে রেখি ওয়েলকাম টু ফ্লাটার টাইটেলের মধ্যে, ওয়েলকাম টু ফ্লাটার। ওকে, নিচের দিকে আসি, এই যে এইখানে লেখা আছে টাইটেলস ফ্লাটার, এখানে আমি না লিখে এখানে লিখলাম যে হচ্ছে ওয়েলকাম টু ফ্লাটার। সো ফ্লাটার হট রিলোড সাপোর্ট করে, আপনাকে ফার্স্ট টাইম রান করলে আর বারবার রান করতে হবে না। আপনি যখন চেঞ্জ করবেন এই যে এখানে চেঞ্জেসগুলো ইনস্ট্যান্ট আপনি দেখতে পারবেন। আপনার একটা ফ্লোটিং অ্যাকশন বাটন আছে, আমি ফ্লোটিং অ্যাকশন বাটনটাকে সার্কেল করে দিচ্ছি, এর একটা শেপ বলে দিচ্ছি, শেপ শেপ বলে দিলাম সার্কুলার বর্ডার সার্কেল। তাহলে এই যে ফ্লোটিং অ্যাকশন বাটনটা আমার রেক্ট্যাঙ্গেল থেকে হয়ে গেল কি দেখেন সার্কেল। জাস্ট কোড লিখে কন্ট্রোল-S দিয়ে কোডটাকে সেভ করবেন, কোড সেভ করলে ইনস্ট্যান্ট চেঞ্জেসটা এখানে আপনি দেখতে পারবেন। আর ফ্লাটার দিয়ে কোড লেখা অনেক সহজ, আপনারা শুরু করেন, সাহস নিয়ে শুরু করেন, দেখবেন কঠিন কোনো কিছু নয়। আর ডেফিনেটলি ফ্লাটার নিয়ে যখন আপনি কোড করবেন তখন ফ্লাটার শুরু করার আগে আপনি অবশ্যই অবশ্যই ডার্ট ভালো করে শিখবেন। আপনি ডার্ট খুব ভালো করে শিখতে হবে, যে লার্ন ডার্ট, আমি এখানে লিখে ফেলছি লার্ন ডার্ট ডাইভ ইনসাইট। মানে ডার্টটা খুব ভালো করে শিখতে হবে আপনাকে, ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখে তারপরে আপনাকে ফ্লাটারে মুভ করতে হবে। কেননা ফ্লাটারে আমরা যে কোড ফোডগুলো লিখি এগুলো সব হচ্ছে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখি আমরা। তো যেহেতু ফ্লাটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটাই, আমি আবারও বলছি ফ্লাটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটাই ডার্ট, এই জন্য ডার্টটা আপনাকে ভালো করে শিখতে হবে। এজন্য আমাদের যেই লার্নিং জার্নি, এই লার্নিং জার্নিতে আমরা আমরা আমাদের যে লার্নিং জার্নি, এই লার্নিং জার্নিতে আমি একটু দেখে নেই, হ্যাঁ দেখে বলি, না ছাড়া তো মনে থাকবে না। আহ, আমরা 13টা লাইভ ক্লাস শুধু ডার্টের উপরেই করি। 13টা লাইভ ক্লাস মানে বুঝছেন, 13 দুগুণে 26 ঘন্টা, 26 ঘন্টা আমরা শুধু এই ডার্টের উপরেই লেকচার দেই। এই 26 ঘন্টার ভিতরে 13 ঘন্টা আমার লেকচার থাকে আর 13 ঘন্টা লেকচার থাকে হচ্ছে আপনাদের আসিফ ভাইয়ের। আমরা দুজন মিলে শুধু ডার্টের উপরে 26 ঘন্টার লেকচার দেই লাইভে। এছাড়া ডার্টের প্রি রেকর্ডেড ভিডিও আমারও আছে, আসিফ ভাইয়েরও আছে। আমাদের এই ফ্লাটার কোর্সের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে যেই ভিডিওগুলো পুরো ফ্লাটার প্রোগ্রামের ভিতরে, একই সেট ভিডিও আসিফ ভাইয়েরও আছে আবার আমারও আছে। সো আমার কাছ থেকে যদি শিখে ভালো না লাগে আসিফ ভাইয়ের ভিডিওটা দেখেন, আসিফ ভাইয়েরটা যদি ভালো না লাগে আমারটা দেখেন। কোনো একটা টপিক যদি আমার ভিডিওতে মিস পান আসিফ ভাইয়ের ভিডিওতে পেয়ে যাবেন, আসিফ ভাইয়ের ভিডিওতে মিসিং থাকলে আমার ভিডিওতে পেয়ে যাবেন। সো আমরা দুজন ইনস্ট্রাক্টর এখানে পড়াই, দুজনেরই প্রি রেকর্ডেড ভিডিও আছে এবং দুজনেই আমরা লাইভ ক্লাসগুলো নেই। সো শুধু ফ্লাটারের উপরেই, সরি ডার্টের উপরেই আমরা 26 ঘন্টা পড়াশোনা করি ফ্লাটার শুরু করার আগে। এবং এখানে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মোটামুটি আমরা অ্যাডভান্স লেভেলে শিখি, মোটামুটি বলবো না, ভালোই অ্যাডভান্স লেভেলে শিখি। একেবারে ডার্ট প্রোগ্রামিংয়ের শুরু থেকে কন্ডিশন লুপ থেকে শুরু করে ডার্টের কালেকশন, ডার্টের ফাংশন, ফাইল ম্যানেজ করা, এক্সেপশন ম্যানেজ করা, ডার্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডার্টের অ্যাডভান্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডার্টের ডিজাইন প্যাটার্ন, ডার্ট কনসোল প্রজেক্ট, ডার্ট অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং, ডার্ট এপিআই কলিং, ডার্ট অ্যাডভান্স ডিবাগিং। অর্থাৎ ফ্লাটারের ভেতরে ইন করার আগে, ফ্লাই করার আগে ডার্টে আমাদের শক্তপোক্ত একটা লাইভ ক্লাস হয়ে যায়। 13টা লাইভ ক্লাস হয়, 13 দুগুণ 26 ঘন্টার একটা বিশাল লার্নিং জার্নি। দেন তারপরে আমরা করি কি,
ফ্লাটারটা শুরু করি। এরপরে যখন আমরা ফ্লাটারটা শুরু করি, ফ্লাটারটাও একেবারে বিগিনিং থেকে শুরু হয়, একেবারে ফ্লাটার শেখার শুরু অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা থেকে শুরু করি আমরা। এরপরে আমরা একেবারে 14 নম্বর ক্লাস থেকে শুরু করে ধারাবাহিকভাবে এখানে প্রত্যেকটা ক্লাস আমাদের ডকুমেন্টেড ক্লাস। ডকুমেন্টেড ক্লাস এই জন্যই বলছি, আসিফ ভাই কি পড়াচ্ছেন আমি জানি, আমি কি পড়াচ্ছি আসিফ ভাই জানে, যাতে করে দুজন ইনস্ট্রাক্টরের মাঝখানে সিনক্রোনাইজেশনটা থাকে এবং আপনাদের লার্নিংটা ভালো হয়, দুজন যেন আমরা সমান তালে যেতে পারি। এরপরে 14 নম্বর ক্লাস থেকে একেবারে শুরু করে যেতে 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 42 নম্বর ক্লাস পর্যন্ত আমরা শিখি হচ্ছে ফ্লাটার। তাহলে ওই 14টা ক্লাস থেকে 42টা বাদ দেন, তাহলে ফ্লাটারের উপরে ক্লাস কতগুলো হচ্ছে? 42 মাইনাস 14, সরি 13টা ক্লাস। 13টা ক্লাস হচ্ছে ডার্টের উপরে, তাহলে বাকি 29টা ক্লাস হচ্ছে ফ্লাটারের উপরে হয়। এখন কথা হচ্ছে, যদি কোনো কারণে 2টা ক্লাস বা 3টা ক্লাস বাড়ানো লাগে আমরা বাড়াই। যেরকম গত ব্যাচ যখন আমরা শেষ করলাম, গত ব্যাচে সম্ভবত আরও 3টা ক্লাস আমরা নিয়েছিলাম, যে 29টা ক্লাসে শেষ হয়নি, আরও 3টা ক্লাস আমরা নিয়েছি। এরকমটা হওয়া খুব স্বাভাবিক। কেননা এই যে 6 মাসের একটা 6 মাস নয়, আমাদের জার্নিটা হচ্ছে 5 থেকে 6 মাস, 6 মাসের একটা জার্নি। এই জার্নিতে হয়তো বা কোনো একটা ক্লাসে কম পড়া হয়েছে বা কোনো একটা টপিক সারা পড়ে গেছে, তখন দেখা যাচ্ছে ক্লাসের সংখ্যাটা 29 থেকে 32 33 হয়ে যায়। বাট আমরা ধরে রাখি যে আমাদের ক্লাসটা 30টা ক্লাস হয়। সো এই যে আবার 29 ঘন্টা বা 30 ক্লাস, 30টা ফ্লাটারের উপরে যে ক্লাস পাচ্ছেন আপনারা, এইটাতে যদি আবার একটু আমি টাইম ক্যালকুলেট করি, 2 ঘন্টা করে পার ক্লাস আমাদের যে ডিউরেশন, 60 আওয়ার, 60 ঘন্টা শুধু ফ্লাটারের লাইভ লেকচার। দ্যাট ইজ এনাফ টু লার্ন একদম ফ্রম স্ক্র্যাচ ভাই, খুঁটিনাটি ফ্লাটারে যা আছে সব শেখার জন্য। দ্যাট ইজ ভেরি এক্সেলেন্ট ডিউরেশন, 60 ঘন্টার ভিডিও। আর আমাদের লাইভ ক্লাসগুলো যেটা হয়, এই যে আজকে ওয়েবিনারে আপনারা আমাকে দেখছেন না, আমি কিন্তু ওয়েবিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, স্লাইড, টু ডু লিস্ট, ঢাল দরবাল সব কিছু নিয়ে ওয়েবিনারে হাজির হয়েছি। আমার এই ওয়েবিনারটা শুরু থেকে যারা দেখছেন, তাদের কাছে মোটেও কখনো মনে হওয়ার এটা চান্স নাই যে ভাই হচ্ছে উইদাউট এনি প্রিপারেশন হুট করে আমাদেরকে ক্লাস নিতে আসছে। নেভার, নোট। এটা আমরা কখনোই করি না, এটা করার তো প্রয়োজন নাই আমাদের, কারণ এতবার এই টপিকগুলো এতবার করে পড়াইছি, মুখস্থ হয়ে গেছে আমাদের। এজন্য আমাদের লাইভ ক্লাসগুলো সাধারণ জায়গা থেকে আমি বলবো যে অনেক বেশি ইফেক্টিভ হয়। কেননা ওই একই টপিকের উপরে, একই বিষয়ের উপরে এর আগেও 8 বার 10 বার করে ক্লাস নেওয়া, লেকচার দেওয়া আমাদের শেষ হয়ে গেছে। এজন্য আমাদের লাইভ ক্লাসগুলোতে এসে আপনার কখনোই মনে হবে না যে হচ্ছে আপনি অগোছালো কোনো টাইম ওয়েস্ট করতেছেন, বা অগোছালোভাবে র্যান্ডম কোনো কিছু শিখছেন, বা অগোছালোভাবে কোনো লেকচার ডেলিভার হচ্ছে, বা অগোছালোভাবে টিচার পড়াচ্ছে, টিচার পড়ানোর মধ্যে কোনো সিকোয়েন্স নাই, টিচার কি পড়াচ্ছে টিচারই বুঝতেছে না, আমি কোথায় থেকে বুঝবো। এরকমটা কিন্তু হয় আপনাদের স্কুলে বা কলেজে, এরকমটা হয়। বা ধরেন আপনি ঘুমিয়ে গেলেন, এরকম হওয়াটা সম্ভাবনা খুব কম। কেননা এই প্রত্যেকটা লাইভ ক্লাস ইজ ওয়েল প্ল্যান্ড, এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের জন্য আমার আসিফ ভাইয়ের আলাদা প্রিপারেশন থাকে। আপনাকে ওই লাইভ ক্লাসে আমি কি বলবো, কি ডেলিভার করব, কিভাবে বোঝাইলে আপনি ভালো করে বুঝবেন, আমরা ওই বিষয়গুলো নিয়ে আগেই প্রিপেয়ার থাকি। এবং প্রত্যেকটা ব্যাচে ব্যাচে সেগুলোকে আপডেট করি, আমরা সবসময় আপডেট করি। আপনি ধরেন ফ্লাটার ব্যাচ 1 কিংবা 2-এর লেকচারের সাথে আমার 4-এর লেকচারের আপনি দেখবেন যে ইমপ্রুভ করতেছে। কারণ অ্যাজ এ টিচার আমরা যখন পড়াই, পড়াতে পড়াতে কিন্তু আমাদেরও পড়ানোর কৌশল, সাজিয়ে কথা বলা, গুছিয়ে কথা বলার যে স্ট্র্যাটেজিগুলো, সেগুলো কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করে। সো যত ক্লাস নিতে থাকবো আরও সামনে হয়তো আরও ইমপ্রুভ করবে। সো ক্লাসের মাঝখানে এসে ধরেন 2 ঘন্টার ক্লাস, টিচার কোথাও এসে কোনো একটা কোড ভুলে গেছে বা কোনো একটা টার্মস মনে নাই, সেখানে আধা ঘন্টা পড়ে পড়ে বসে থাকলো, আপনি জাস্ট টাইম ওয়েস্ট করলেন। আমি বললাম আপনাকে 60 ঘন্টা, 30টা ক্লাস, 60 ঘন্টা ডিউরেশন, বাট ওই 60 ঘন্টা কিন্তু কাজের 60 ঘন্টা, অকাজের না। অকাজেরটা তখনই হতো যদি এরকম হতো যে ধরেন আমি আপনাকে আজকে ফার্স্ট টাইম ফ্লাটার পড়াতে আসছি, বা আসিফ ভাই আপনাকে আজকে ফার্স্ট টাইম ফ্লাটার পড়াতে আসছে, যে অ্যাজ এ ফার্স্ট টাইম যখন পড়াতে আসলাম আমি, তখন আমারও তো প্রিপারেশন কম, এভাবে গুছিয়ে কিভাবে পড়াবো না পড়াবো, এখান থেকে হয় কি টাইম ওয়েস্ট হয়। হ্যাঁ, ডেফিনেটলি আমারও হয়েছিল যখন আমি ফার্স্ট টাইম ভিডিও বানাই, ফার্স্ট টাইম পড়াই, 18 19 সাল 20 সালের দিকে যখন ফার্স্ট টাইম ভিডিও বানাই, তখন এরকম ট্রায়াল অ্যান্ড এররের একটা
সিকুয়েন্সের মধ্য দিয়ে আমি নিজেও গেছি, তখন আমারও এরকম হতো যে 10 মিনিটের একটা প্রি রেকর্ডেড ভিডিও বানাতে সারাদিন চলে যাইতো। এই হচ্ছে না, এই কথা মুখ দিয়ে বেরোচ্ছে না, এই ভুল করে ফেলছি, এই থেমে গেছি, এই কোনটার পরে কোনটা বলবো, কাটাকুটি কত কিছু। কিন্তু দেখেন, এই যে আমি আপনাদের সাথে 1 ঘন্টা 22 মিনিট ধরে কথা বলছি, দ্যাট ইজ ধারাবাহিক, এবং এইখানে একটা টোটাল সিকোয়েন্স ধরেই কিন্তু আলোচনা চলতেছে। এবং আমাদের যেই লাইভ ক্লাস, এই লাইভ ক্লাসটাকে না আমরা সবসময়ই দুটো সেগমেন্টে ভাগ করে রাখি। দুটো সেগমেন্ট বললে ভুল হবে, আমাদের লাইভ ক্লাসটাকে আমরা ওভারঅল 3টা সেগমেন্টে ভাগ করে রাখি। আমি যদি বলি আমাদের লাইভ ক্লাসগুলো কিভাবে হয়, এবং এই লাইভ ক্লাসগুলোর রেকর্ডিংগুলো যেহেতু থেকে যায়, অর্থাৎ লাইভ ক্লাসটা যখন আপনার শেষ হচ্ছে, শেষ হয়ে যাওয়ার ঠিক ধরেন 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যেই আপনার ড্যাশবোর্ডে আপনি দেখবেন এই লাইভ ক্লাসের রেকর্ডিং ভার্সনটা আপনার অ্যাড হয়ে গেছে। সো এইটা খুব ভালো একটা প্রি রেকর্ডেড ভিডিও রিসোর্সেস হিসেবেও আপনার কাজ করে। কেননা আমাদের লাইভ ক্লাসগুলো 3 ভাগে ভাগ করা থাকে। প্রথম ভাগে আমাদের লাইভ ক্লাসে কি হবে, আমাদের লাইভ ক্লাসে কি হতে চলেছে, আপনারা আজকের লাইভ ক্লাসে কি শিখতে চলেছেন। আমরা সবসময় করি কি, আমাদের লাইভ ক্লাস অ্যাক্টিভিটি নিয়ে শুরুতে আমরা আলোচনা করি যে আজকের লাইভ ক্লাসে আপনি কি কি শিখতে চলেছেন। সো আজকের এই পুরো লাইভ ক্লাসে আপনি কি কি শিখতে চলেছেন, ক্লাসের শুরুর 1 মিনিটের মধ্যেই আপনি সেটা জেনে গেলেন। এ কারণে হলো কি, আপনার বুঝতে সুবিধা হলো যে পুরো লাইভ ক্লাস জুড়ে আপনি কোথায় কি শিখবেন, আপনার কোথায় লাইভ ক্লাসটাকে ইউটিলাইজ করা দরকার, বা এই লাইভ ক্লাসটা আপনি এর আগে করেছেন কিনা। পুরো ক্লাসের সামারিটা আমরা প্রথমে বলে দিই যে আজকের লাইভ ক্লাসে আপনি এইগুলা 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 এই টপিকগুলা এইভাবে সিকোয়েন্স ধরে শিখবেন। এরপরে আমরা করি কি, একেবারে আমাদের যেই যেটাকে বলি আমরা হচ্ছে একেবারেই আমাদের পিন পয়েন্ট যে লেকচারটা, হ্যাঁ, আমাদের লেকচারটা এরপরে আমরা ডেলিভার করি। এরপরে আমরা লেকচার ডেলিভার করি, এবং লেকচার যখন আমরা ডেলিভার করি, এই লেকচার ডেলিভার করার পিছনে আমাদের একটা ছোট্ট কায়দা কৌশল আছে। সেইটা কি জিনিস আমি একটু বলে নেই। সেটা হচ্ছে ব্যাচ টু ব্যাচ আমাদের লেকচার ডেলিভার করার স্টাইলটা চেঞ্জ হয়ে যায়। কেননা এই ব্যাচে কি ধরনের স্টুডেন্ট বেশি, তারা তাদের লার্নিং ক্যাপাসিটি কতটুকু, তারা কতটুকু বুঝতে পারতেছে না পারতেছে, এইটা কিন্তু আমাদের দুইটা একটা ক্লাস নেয়ার পরেই তাদের বিভিন্ন কোশ্চেন্স, তাদের বিভিন্ন প্রবলেম, সাপোর্ট ইনস্ট্রাক্টরের ফিডব্যাক, এইগুলা থেকে ওই ব্যাচ সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে যায় যে এই ব্যাচে কিভাবে ক্লাসটা ডেলিভার করলে ওই ব্যাচের স্টুডেন্টরা ভালো বুঝতে পারবে। সো আপনি বলতে পারেন দিস ইজ এ ভেরি কাস্টমাইজড ভিডিওস, ভেরি কাস্টমাইজড লেকচার অনলি ফর ইউর সেলফ। কারণ অনেক ব্যাচ আছে যেই ব্যাচে দেখা যাচ্ছে যে অনেক বেশি বিগিনার, সেই ব্যাচে আমাদের ডেলিভারির স্টাইলটা যেরকম হয়, আবার কোনো ব্যাচে দেখা যাচ্ছে যে অনেক অ্যাডভান্স, সেখানে ডেলিভারির স্টাইলটা চেঞ্জ হয়ে যায়। যদি আবার দেখি যে মিক্সড লার্নার আছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ডেলিভারি দেওয়ার স্টাইলটা অন্যরকম হয়। সো আপনি যদি চিন্তা করেন অ্যাজ ইউজুয়াল প্রি রেকর্ডেড ভিডিওর সঙ্গে লাইভ ক্লাসের সেন্টিমেন্ট কখনোই মিলবে না, এটা মেলার নয়। কেননা প্রি রেকর্ডেড ভিডিও যখন আমরা বানাই, তখন আমরা সবসময় একটা জেনেরিক চিন্তা করি, একদম অ্যাজ এ হোল জেনেরিক চিন্তা ভাবনা থেকে প্রি রেকর্ডেড ভিডিও বানানো হয়, কোনো টার্গেট অডিয়েন্সের জন্য নয়। বাট লাইভ লেকচারগুলো অ্যাকচুয়ালি টার্গেট অডিয়েন্সকে টার্গেট করেই ডেলিভার করা। এতে করে হচ্ছে কি, আপনারা যেরকম লাভবান হচ্ছেন, আমরাও পড়ায় মজা পাই, সেই সাথে আপনাদের লার্নিং ক্যাপাসিটিটাও এখান থেকে বেশ ভালো হয়। এবং কেউ যদি ক্লাস অ্যাক্টিভিটি আর লেকচার ডেলিভার করা পর্যন্ত এই ডিউরেশনটাকে আমরা ধরে নেই 1 ঘন্টা 40 মিনিট বা 45 মিনিটের মতো একটা সময়, এই সময়টা নিরবিচ্ছিন্ন ক্লাস হয়। এই ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা র্যান্ডম কোনো কোশ্চেন নেই না, র্যান্ডম কোনো লার্নার ডিস্টার্বও করে না, কিচ্ছু করে না। লার্নাররা খাতা কলম নিয়ে বসে যায়, শেখে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, লাইভ ক্লাস মাঝখানে প্রশ্ন করার যদি সুযোগ না পাই তাহলে কেমন হয়? হ্যাঁ, এই লাইভ ক্লাস চলাকালীন সময়ে আপনি আনমিউট করে কোনো প্রশ্ন করতে পারবেন না, বাট চ্যাট বক্সে আপনি প্রশ্ন করতে পারবেন। লাইভ ক্লাস চলাকালীন সময়ে আমরা লার্নারদেরকে মিউট করে রাখি এবং চ্যাট বক্সে তাদের প্রশ্নগুলো নেই, এবং লাইভ ক্লাস চলতে চলতেই চ্যাট বক্সের যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলোর কোশ্চেন আনসারটা না ওই ক্লাসের মধ্যেই অন দ্য ফ্লাই হয়ে যায়। এতে করে হয় কি, যেহেতু একেবারেই ধরেন 50 জন 60 জন বা 100 জন লার্নার একসাথে লাইভ ক্লাস করে,
সবাই যদি কথা বলা শুরু করে, সবাই যদি কোশ্চেন করা শুরু করে, অনেকে বিরক্ত হতে পারে, তাই না? হয়তো বা একজনের প্রশ্ন আর একজনের কাছে বিরক্তি, এটা হওয়াটা খুব স্বাভাবিক। এজন্য লার্নাররা চ্যাট বক্সে ক্লাস চলাকালীন সময়ে বা লেকচার ডেলিভার করার সময়ে তারা প্রশ্ন করতে থাকে। ক্লাস নিতে নিতেই সবসময়ই আমাদের দুইটা স্ক্রিন থাকে কম্পিউটারে। আমার সবসময় দুইটা থাকে আমাদের। একটা স্ক্রিনে আপনাদের যেই জুমের চ্যাট বক্সটা, এই চ্যাট বক্সটা আমরা ওপেন করে রাখি। ক্লাস চলাকালীন সময়ে যখন আপনারা চ্যাট বক্সে প্রশ্ন করেন, ওই প্রশ্নের উত্তরগুলো লাইভ ক্লাসের মধ্যেই আমরা অন দ্য ফ্লাই কাভার করে ফেলি। এতে করে একজন লার্নারের প্রশ্নের কারণে আরেকজন লার্নার ডিস্টার্ব ফিল করে না, লার্নিংটাও খুব ভালো হয়। এবং এটা করার পিছনে আরেকটা বড় কারণ আছে, সেটা হচ্ছে এই লাইভ ক্লাসের রেকর্ডিংটা যেহেতু থেকে যায়, অনেকেই অন দ্য টাইম লাইভ ক্লাসে উপস্থিত থাকতে পারে না। কেউ হয়তো আজকের লাইভ ক্লাসটা হয়তো রেকর্ডিং ভার্সনটা কালকে দেখে নেয়, কেউ 15 দিন পরে দেখে নেয়, কেউ কোর্স শেষেও দেখে। সো এই লাইভ ক্লাসটা হচ্ছে আপনাদের ব্যাচের জন্য একটা পার্মানেন্ট অ্যাসেট। সো আমরা এই অ্যাসেটটাকে কোনোভাবেই নষ্ট করি না, কারণ পরবর্তীতে এই ভিডিও রেকর্ডিংটা যখন আপনি নিজে দেখবেন, নিজে দেখার সময় যদি আপনি 2 মিনিট 3 মিনিট পর পরে এই পুরো সেশনের মাঝখানে ডিস্টার্ব ফিল করেন, আমি যদি করি, বা ধরেন অন্য একটা লার্নার এসে বারবার বারবার 2 মিনিট 1 মিনিট পর পর এই কোশ্চেন ওই কোশ্চেন ওই কোশ্চেন ওই কোশ্চেন, তখন ওই লাইভ ক্লাসের যে ভিডিও রেকর্ডিংটা, এটা অ্যাজ এ রিসোর্স হিসেবে আপনার কাজ করবে না। আপনি পরবর্তীতে ওই লাইভ ক্লাসটা রিভাইজ করার জন্য যখন আবার দেখতে শুরু করবেন, আপনার বিরক্ত লাগবে, মেজাজ খারাপ হয়ে যাবে আপনার। সো এই জন্য আমরা ওই কাজটা করি না। আমরা ক্লাসের শেষাংশে গিয়ে, একেবারে শেষের 20 মিনিট কিংবা 30 মিনিটে গিয়ে, এরপরে একেবারে লাইভ যে হচ্ছে কোশ্চেন আনসার সেশন, কিউএনএ, সেটা শুরু করে দেই। এ কারণে হচ্ছে কি, লার্নাররা যাদের একেবারেই চ্যাট বক্সে কোশ্চেন করেও যাদের প্রবলেম সলভ হয় নাই, লাইভে আমাকে প্রশ্ন করা দরকার, কথা বলা দরকার, তারা প্রশ্নগুলো ক্লাসের যে মূল লেকচার 1 ঘন্টা 40 মিনিট কিংবা 50 মিনিট, কখনো কখনো 2 ঘন্টাও হয়ে যায়, এই মূল লেকচারের পরে তাদের সবাইকে আনমিউট করে দেওয়া হয়। যে যার মতো খুশি প্রশ্ন করতে পারে, কোনো প্রবলেম শেয়ার করতে পারে। এই কিউএনএ সেশনটা কখনো 20 মিনিটও হয়, কখনো 30 মিনিটও হয়, কখনো 1 ঘন্টাও হয়। সো যাদের পরবর্তীতে আর কোনো লাইভ কোশ্চেন থাকে না বা ওই ধরনের কোনো থাকে না, সো আমাদের মেইন লেকচারটা ডেলিভার হয়ে যাওয়ার পরে তারা লিভ নেয়। আর যাদের প্রশ্ন থেকে যায়, তারা ক্লাসের মধ্যে থেকে যায়। এই কারণে লেকচারের 1 থেকে আহ, 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 40 মিনিট, এই টোটাল ডিউরেশনটা একটা সলিড ডিউরেশন, যেটা আজকেও আপনার কাজে লাগবে, কালকেও কাজে লাগবে, পরশুদিনও কাজে লাগবে। বিকজ আই বিলিভ, না, দ্যাট ইজ দ্য প্র্যাকটিক্যাল, যে একটা লাইভ ক্লাস বা একটা ভিডিও একবার দেখলে হয়তো সেখান থেকে আপনি 40% টেক ওভার করতে পারবেন। আরেকবার যদি আপনি ক্লাসটা দেখেন, সেখান থেকে হয়তো 50% টেক ওভার করতে পারবেন। আরেকবার যদি রিভাইজ করেন, সেখান থেকে হয়তো আপনি 70% 80% টেক ওভার করতে পারবেন। অনেকের কোর্স শেষেও, চাকরি বাকরি করতে গিয়েও এই লাইভ ক্লাসগুলো আবার দেখার প্রয়োজন হয়। কোথাও কাজ করতে গিয়ে কোথাও একটা প্রবলেমে পড়ছে, তখন তার মনে পড়েও, আচ্ছা এই জিনিসটা তো ভাইয়া অমুক ক্লাসে আমাকে বুঝাইছিল। ড্যাশবোর্ডে যেহেতু আপনাদের লাইভ ক্লাসগুলো গুছানো থেকে যায়, সো এখান থেকে আপনাদের সেগুলো পিক করা এবং দেখাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। আর ইন্টারেক্টিভ কেয়ার্সের যে ভিডিও বাফারিং সিস্টেম বা ভিডিও সার্ভিং সিস্টেম, দ্যাট ইজ দ্য মোস্ট ফাস্টেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি নাও। আমি যদি ইন্টারেক্টিভ কেয়ার্সের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি, জাস্ট একটা ভিডিও প্লে করে দেখাই। কেননা তারা করে কি, বিশেষ করে আপনাদের যে ভিডিওগুলো আছে বা ভিডিও সার্ভার যেটা আছে, এই ভিডিও সার্ভারের পেছনে তাদের একটা ভালো ইনভেস্টমেন্ট আছে, যাতে করে আপনারা একসাথে ধরেন 200 জন 400 জন ধরেন ভিডিও দেখতেছেন। দেখেন, প্রশংসা করতে গেছি, এখন সাইটই লোড হচ্ছে না। আচ্ছা, এই সাইট লোড হচ্ছে না, এটা আমার দোষ, আমার ইন্টারনেট কানেকশনের কারণে। আচ্ছা, এখন এইখান থেকে সে ফর আমি কোনো একটা ভিডিওতে যদি চলে যেতে চাই, না, আর প্রশংসা করা যাবে না, যদিও এটা সাইটের দোষ না, এটা আমারই দোষ। আচ্ছা, আমি একটু লগ ইন করে নেই। হ্যাঁ, আমি লগ ইন করে নিয়ে আপনাদেরকে একটা ভিডিও প্লে করে দেখাই। এনাদের যে প্রি রেকর্ডেড ভিডিও সার্ভিং সিস্টেম এবং লাইভ ক্লাসের যে রেকর্ডেড ভার্সন যেটা সার্ভ করার যে সিস্টেমটা, দ্যাট ইজ ভেরি এক্সিলেন্ট। আমি গেলাম, হ্যাঁ, চলে আসছি ভাই।
ওকে ফাইন, আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি, এখানে চলে যাচ্ছি। সে হচ্ছে আপনারা হচ্ছেন ফ্লাটারের কততম ব্যাচ জানি ভুলে গেছি, আপনারা 3 কি 4 হোয়াট এভার। আচ্ছা, ফ্লাটারের একটা ব্যাচের মধ্যে ঢুকে পড়ি, হ্যাঁ, ফ্লাটারের একটা ব্যাচের মধ্যে ঢুকে পড়ি। আপনি যখন আই অ্যাম ফিলিং ভেরি স্লো হিয়ার, প্রশংসা করে ফেলছি এজন্য হয়তো, অথবা হতে পারে এটা আমার ইন্টারনেটের প্রবলেম। ওকে, নো প্রবলেম। আমি এখান থেকে কোর্স কন্টেন্টে গেলাম। এখানে কোর্স কন্টেন্টগুলো কিন্তু বেশ গোছানো। আপনি যখন এখান থেকে প্রি রেকর্ডেড ভিডিও দেখেন, দেখেন প্রত্যেকটা প্রি রেকর্ডেড ভিডিও মডিউলে মডিউলে এখানে সুন্দর করে সাজানো আছে, যেন আপনি কোনোভাবেই কনফিউজড না হন। এবং প্রি রেকর্ডেড ভিডিওগুলো কার পাশে সুন্দর করে নাম লেখা আছে। আবার যখন আপনি লাইভ ক্লাসে যাবেন প্রত্যেকটা লাইভ ক্লাস সুন্দরভাবে ক্লাস 1 2 3 4 করে 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 দেখেন এখানে সুন্দর করে জিনিসগুলো কিন্তু সাজানো আছে, হ্যাঁ। সো যখন আপনি ধরেন একটা লাইভ ক্লাসের ভিডিও দেখতে যাবেন, বা ধরেন একটা প্রি রেকর্ডেড ভিডিও দেখতে যাবেন, ইউ নেভার ফিল বোর, আপনার এখানে বোর ফিলিং করার কিছু নাই। আর ভেরি রিসেন্টলি ইন্টারেক্টিভ কেয়ার্স তাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আপডেট করেছে। হ্যাঁ, ওয়েবসাইটে অনেক 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 অ্যানিমেশন নাই, অনেক 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 ধরেন হচ্ছে হিচিং কিচিং নাই, কিন্তু আপনাদের জন্য যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো এই জায়গার মধ্যে আছে। হ্যাঁ, আপনাদের জন্য কি দরকার, আপনাদের জন্য একটা ফাস্ট ভিডিও প্লে করা দরকার, যে ভিডিওটা যেন খুব কুইকলি প্লে হয়। হ্যাঁ, সো এইখানে আপনি এই সুবিধাটা এখানে পাবেন, এবং দ্যাট ইজ দ্য মোস্ট ফাস্টেস্ট ভিডিও প্লেয়িং সিস্টেম ইন দ্য এডটেক ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ নাও, যেখানে ওই ধরেন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার বড় বড় ভিডিও ইনস্ট্যান্ট এখানে, জাস্ট আমার নেট কানেকশন স্লো, তারপরেও দেখেন আপনারা দেখেন এখানে জিরো বাফারিং টাইম, কোনো বাফারিংই হচ্ছে না। এবং এইখানে যে ভিডিও রেজুলেশন, এই ভিডিও রেজুলেশনও দ্যাট ইজ সুপার ফাইন, একেবারে এইচডি রেজুলেশন পর্যন্ত ভিডিওগুলো তারা প্রিজার্ভ করে রাখে। সো আপনি যখন এইখানে ক্লাস করছেন, আপনি একটা নিরবিচ্ছিন্ন ফ্লেভার পাবেন। সেই সাথে আহ, এখানে অবশ্যই ডেফিনেটলি আপনি যখন একটা ভিডিও দেখছেন, ভিডিওর যদি কোয়ালিটি খারাপ হয়, ভিডিওটা যদি অগোছালো হয়, ভিডিওর যদি সাউন্ড খারাপ থাকে, আপনার ভালো লাগবে না, শিখতে পারবেন না আপনি, এটা শেখার জন্য একটা ঝামেলা হবে। হ্যাঁ, সো এই জিনিসগুলো এখানে খুবই ভালো। এবং আরও একটা জিনিস তারা করে ফেলেছে, সেটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা ভিডিও দেখতে দেখতে ধরেন ব্রাউজার বন্ধ টন্ধ করে দিয়ে চলে গেছেন, আবার ফেরত আসছেন, ফেরত আসলে ও আবার ওই ভিডিওর ঠিক ওই জায়গাতে আপনাকে ল্যান্ড করাবে। দেখেন এই ভিডিওটা ঠিক এইখানে দেখতে দেখতে আমি ছেড়ে চলে গেছিলাম, ওই জায়গার মধ্যে আবার আপনি ল্যান্ড করছেন। সো ফ্লো থেকে হারায় যাওয়ার কোনো সুযোগ নাই। ধন্যবাদ ইন্টারেক্টিভ কেয়ার্সের যারা ডেভেলপার টিম এই সুন্দর কাজটা করছেন। কেননা লার্নারদের জন্য একেবারে অনেক কিছুর প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদের জন্য একটা পারফেক্ট ভিডিও সার্ভিং, রিসোর্স সার্ভিং, তারা যেন এসে খুব সহজে খুঁজে পায়। আহ, এই জিনিসগুলো লার্নারদের জন্য খুবই প্রয়োজন, যেই জিনিসগুলো ইন্টারেক্টিভ কেয়ার ইনশিওর করতে পারছে তাদের যে লেটেস্ট ভার্সন আছে এই ভার্সনে। এখানে ভিডিও এক্সপেরিয়েন্স ইজ ভেরি স্মুথ, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আর ভেরি রিসেন্টলি ইন্টারেক্টিভ কেয়ার্সের এই কাজগুলো যিনি করেছেন, লিড ডেভেলপার গাপ্পি, ও হচ্ছে আহ, জাপানে জব পেয়ে গেছে, জাপানে চলে গেছে। কংগ্রেচুলেশন ফর হিম। থ্যাংক ইউ ফর দ্য এক্সেলেন্ট ওয়ার্ক ফর দ্য ভিডিওস। ওকে, আমরা শেষ করতে পারি। আপনাদের প্রশ্ন যদি কারো থাকে আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন, নো প্রবলেম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি আকিবুল হাসান বলছিলাম। আমার একটা কোশ্চেন ছিল ফ্লাটার রিলেটেড। সেটা হচ্ছে যে আমরা যখন ডিপ্লয়মেন্টে যাই আর কি, মানে অ্যাপ স্টোর বা অ্যাপেল স্টোরে যখন আমরা ডিপ্লয়মেন্টে যাই ফ্লাটার অ্যাপ, তখন এটার জন্য কি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে ডিপ্লয় করতে হয় এমন কিছু? হ্যাঁ, যখন অর্গানাইজেশন থেকে আর কি, আমরা যখন অর্গানাইজেশন বেস যখন অ্যাপগুলা ডিপ্লয়মেন্টে যাই আর কি। অর্গানাইজেশনে যখন আপনি ডেভেলপমেন্টে যান, তখন অর্গানাইজেশন একটা প্লেস কনসোলে অনেকগুলো ডেভেলপারকে অ্যাক্সেস দিতে পারে, আপনাকে তখন আপনার জিমেইলে একটা অ্যাক্সেস দিয়ে দিবে। আচ্ছা, এটার জন্য তো সেপারেটলি হচ্ছে বিল্ড করতে হয় আলাদাভাবে।
ফ্লাটার অ্যাপগুলোকে নাকি? মানে আলাদা করে অ্যান্ড্রয়েডের জন্য, আইওএস এর জন্য যে লাস্ট যে বিল্ড প্রসেসটা আর কি, এটা হ্যাঁ কি, বিল্ড এটা করবেন, কেমন? 1 মিনিটও লাগবে না বিল্ড করতে। অ্যান্ড্রয়েডের জন্য বিল্ড করে অ্যান্ড্রয়েডে ডিপ্লয় করে দেবেন, আইএস এর জন্য বিল্ড করে আইএস এ বিল্ড করে দিবেন। এটা আচ্ছা একেবারেই 10 মিনিটের কাজ সব মিলে ধরেন। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন প্লিজ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। হ্যাঁ তা আমি এখানে নতুন ভর্তি হয়েছি, আগে আমার কোনো অভিজ্ঞতা ছিল না এখানে। আর ইংরেজি সম্পর্কে আমার খুব একটা ভালো ধারণা নেই। আমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের। এখন এটাকে আমি এই কোর্সটা করতে পারবো, যেহেতু আমার ইংলিশ পড়তে পারি না বা ইংলিশ বুঝতে পারি না, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আপনার জন্য একটু কঠিন হবে, কারণ এইখানে লেকচারগুলো যখন ডেলিভার করবো বাংলাতেই ডেলিভার করবো, বাট লেখা ডকুমেন্টেশন এগুলো সব ইংলিশে। আপনার জন্য একটু কঠিন হবে ভাই। এক্ষেত্রে আমি কি করতে পারি? এটাকে আমি তাহলে এখান আগে থেকে আপনি বের তাহলে করে দিবো? ইংলিশের কোনো একটা কোর্স করে আসেন, বা ইংলিশটা বাসায় পড়াশোনা করেন। হ্যাঁ হুম, হুম। পরবর্তীতে এখানে জয়েন হওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে। হ্যাঁ তাহলে কি আমি এই যে ব্যাচ যে 4 এটা থেকে বের হয়ে যাব? উম, আপনি একটা কাজ করতে পারেন, আপনি ইন দ্য মিন টাইম বেসিক ইংলিশগুলো শিখে ফেলতে পারেন। বেসিক ইংলিশ শিখতে তো 7 দিন 8 দিন 15 দিনের বেশি লাগার কথা না। আমাদের ক্লাস শুরু তো হতে দেরি আছে, এই ফাঁকে ইংলিশটা শিখে ফেলেন। আমি অবশ্য একটা অনলাইনে ভর্তি হয়েছি ইংলিশের জন্য, কিন্তু হুম, বেসিক যেটা আছে এটা শিখতে একটু সময় লাগবে। এখন বেসিক ইংলিশগুলো শিখে ফেলেন। হুম, বেসিক ইংলিশ। ইংলিশগুলো জানলেই হবে, ইংলিশে কথা বলতে পারা বা ফ্লুয়েন্ট লাগবে না ভাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি, ধন্যবাদ জি। বাট বেসিক ইংলিশটা না জানলে বুঝতে অসুবিধা হবে। ওকে, নেক্সট কোশ্চেন প্লিজ। রাব্বিল আসসালামু ভাই, আলাইকুম। আমরা চ্যাট বক্সে কিছু কোশ্চেন পাচ্ছি, সেগুলো আমরা অ্যান্সার করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার করে ফেলেন, কমন কোশ্চেনগুলোর অ্যান্সার করে ফেলেন। হ্যাঁ, আপনি কমন ভাই প্রশ্নগুলোর অ্যান্সার করে ফেলেন, আমাকে একটু অ্যাসিস্ট করেন, তারপরে টেকনিক্যাল কোশ্চেনগুলোর অ্যান্সার আমি করে ফেলছি। হ্যাঁ ভাই বেশিরভাগ প্রশ্নই হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লাটার নিয়ে, যে ফ্লাটার কেন শিখবো, রিয়াক্ট নেটিভ কেন নয়। কোড মনে থাকে না, বুঝতে পারি না, মনে রাখার কোনো ক্লিয়ার গাইডলাইন চাচ্ছেন আর কি। আপনি দেখবেন আমার ইউটিউব চ্যানেলে রাব্বিল হাসান লিখে সার্চ করবেন, আমার একটা লাইভ ভিডিও আছে বা একটা অনেক লম্বা ভিডিও আছে, কোড মনে থাকে না নিয়ে একটা ভিডিও করছিলাম আমি 1 ঘন্টার। ইনশাল্লাহ উপকৃত হবেন। মোটিভেশন কিভাবে ধরে রাখবেন, এটা খুব কঠিন একটা বিষয়। মোটিভেশন কিভাবে ধরে রাখবেন? অফলাইন ব্যাচ হইলে আপনার মোটিভেশন ধরে রাখার জন্য পিটাই দেম আমি ধরে। মোটিভেশন ধরে রাখবি না মানে বেটা, এখন অনলাইনে আপনাদের তো পেটাইতে পারবো না। আপনাকে ইন্টারেক্টিভ কেয়ার্সের সাপোর্ট টিম আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে মোটিভেশনের জন্য। এরপরে যদি আপনি হারায় ফেলেন, আহ, তখন আসলে আমাদের করার কিছু থাকে না। আমরা চেষ্টা করি লার্নারকে ম্যাক্সিমাম আঁকড়ে ধরে রাখার জন্য। আর কোনো হ্যাঁ, টেকনিক্যাল আমার একটা কোশ্চেন? প্রশ্ন ছিল। জি বলেন। জি হ্যাঁ ভাইয়া, ভাই। আমরা যে এখন যারা কোর্সে এনরোল করছি, আমি হচ্ছে ভাইয়া এই প্রি রেকর্ডেড ভিডিও গুলো দেখতেছিলাম আর একটু প্র্যাকটিস করে ট্রাই করছিলাম আর কি। তো ওকে। কয়েকটা মানে ছোটখাটো প্রবলেম আর কি, যেমন আপনার প্রি রেকর্ডেড ভিডিওতে যেমন আপনি অ্যাপবারটা কল করলে আপনার অটোমেটিক অ্যাপবারটা চলে আসতেছে। সেক্ষেত্রে আমার মানে অ্যাপবারটা কল করে তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে আসতেছে, এরকম অনেক কিছু আছে যে ছোটখাটো চেঞ্জ করা লাগতেছে। এটা কি ফ্লাটার আপডেট হয়েছে তাই, নাকি আমার কোনো না ইস্যু না আছে না, মানে ইনস্টলে? আপনি কি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোড করতেছেন? জি জি জি, অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিও আর একটু আনইনস্টল করে আরেকবার ইনস্টল করে দেখেন। মানে আচ্ছা, থ্যাংক কোড ইউ ভাইয়া। সাজেস্ট করতেছে না, আসতেছে না, তাই তো? বাই। না মানে ব্যাপারটা হচ্ছে, আমি ধরুন যে অ্যাপবার কল করলাম, আমি লিখলাম, মানে আপনি যেভাবে অ্যাপবারটা লেখার পরে অটোমেটিক ধরুন যে অ্যাপবারটা আপনার মোবাইলে চলে আসতেছে, শো করতেছে, আমারটা হট করতেছে রিলোড। না। আমার ওখানে কি কর, হ্যাঁ হটলোড নিলেও করতেছে না, আমি আবার যদি নতুন করে রানও করি তাও আসছে না। আচ্ছা তখন আচ্ছা, আমার কি করতে এইটা হচ্ছে, হচ্ছে আপনার পিসির প্রবলেম, ওটা হট রিলোড নিবে। ব্যাকগ্রাউন্ড হ্যাঁ কালার দেওয়ার পরে হুম, তারপরে আসতেছে আর কি। বুঝতে পেরেছি, আপনার পিসিতে হট রিলোডটা কাজ করতেছে না। আপনি একটু সার্চ করে দেখেন, করে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোথাও হট রিলোডের ফিচার আপনি ডিসেবল করে রাখছেন কিনা বা ডিসেবল হয়ে আছে কিনা। হ্যাঁ, ওইটা একটু চেক করে দেখেন, ওটা হট রিলোড হবে। অথবা ক্রোম দিয়ে করেন, হট রিলোড হবে। প্রি রেকর্ডেড ভিডিওতে আচ্ছা যেভাবে দেখেছেন ওইভাবেই থাকবে। হ্যাঁ, কারণ আচ্ছা ভাই, এখন ঠিক হচ্ছে আছে। ফ্লাটারের ভার্সন চলতেছে থ্রি পয়েন্ট সামথিং কত যেন চলতেছে, 3-তে আছে।
আমাদের প্রি রেকর্ডেড ভিডিওগুলোও 3-তে আছে। ফ্লাটারের ভার্সন যখন 4 হয়ে যাবে, ভিডিও সব চেঞ্জ করে 4 করে ফেলবো। হ্যাঁ জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো ভাই। হ্যাঁ, এরকমটা হতে পারে যে যখন আমি কোড লিখছি আমার সাজেস্ট করতেছে আমার সেটিংসগুলোর কারণে, আপনার হয়তো বা সাজেশনে একটু কম বেশি হতে পারে সেটিংসের কারণে। হ্যাঁ, বাট কোডগুলো একই থাকবে। আর প্রি রেকর্ডেড ভিডিও সবগুলো এই মুহূর্তে আপডেটেড। এখন যেটা ভার্সন চলতেছে 3, আমরা সবাই 3-তেই আছি এখন। আর ফ্লাটারের ভার্সনগুলা আহ, খুব দেরিতে চেঞ্জ হয়, মানে খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় না। এর মধ্যে হ্যাঁ, এর মধ্যে হচ্ছে ডার্টের ভিডিওগুলো একবার আমি চেঞ্জ করছি। ডার্টের ভিডিও একবার চেঞ্জ করা আছে। ডার্টের ভিডিও একবার বানাইছিলাম, ওগুলো চেঞ্জ করে পরে এখন যেগুলো দেখতেছেন এগুলো নতুন ভিডিও। ফ্ল্যাটের ভিডিওগুলো এগুলো 3-তেই আছে। ভার্সন যদি চেঞ্জ হয়ে 4-এ চলে যায়, 4-এ গিয়ে আবার ধরেন চেঞ্জ হয়, তাহলে ভিডিও সব চেঞ্জ করে ফেলবো। কোথায় যেন ছিলাম আমরা? হ্যাঁ, অনেকে বলে যে ভাই আর এগুলো ফ্ল্যাটারের ভিডিও অনেক পুরনো, যেই ভিডিওগুলো চেঞ্জ করা দরকার সেই ভিডিওগুলো রেগুলার চেঞ্জ করি আমরা। যেরকম ডার্টের ভিডিওগুলো ফুল সেট নিও এগুলা। তারপরে হচ্ছে ফায়ারবেজের ভিডিওগুলো, আসিফ ভাইয়ের এগুলো ফুল সেট চেঞ্জ করা। তো যেই যেই জায়গাগুলোতে ভিডিওগুলো চেঞ্জ করা দরকার ভার্সনের কারণে বা আপডেটেড রাখার কারণে, এগুলো সবসময়ই আমরা আপডেটেড রাখি। এখন ধরেন সে 10টা ভিডিওর ভিতরে আমার একটা ভিডিও চেঞ্জ করা দরকার নাই, বা 5টা ভিডিও, বা ধরেন 9টা ভিডিও চেঞ্জ করার দরকার নাই, একটা ভিডিও চেঞ্জ করা দরকার। পুরোনো জিনিসটা যে পুরোনো হয়ে গেছে বিষয়টা তো এরকম না। নাকি ইউটিউবারদের মতো করব, ভিডিও টাইটেলে ভিডিও আপলোড করে রাখছি 2015 সালে, ভিডিও টাইটেলটা চেঞ্জ করে দিয়ে বলছি যে ফ্লাটার আপডেটেড ভিডিও 2025, 2026 সাল যেই আসছে আপডেটেড করে দিয়ে বলছি টাইটেলটা ভিডিও 2026। আচ্ছা, নেক্সট কোশ্চেন প্লিজ। ভাই রিয়েক্ট দিয়ে তো ওয়েব অ্যাপ, আইওএস অ্যান্ড্রয়েড তিনোটাই করা যায়, তাহলে রিয়েক্ট নেটিভ না দিয়ে কেন ফ্লাটারে শিখবো আমরা? এটা হচ্ছে ট্রেন্ড। ট্রেন্ড যেভাবে যাচ্ছে আপনাকে ওইভাবে যাইতে হবে, বুঝছেন? এখন ফ্লাটারের দেখেন, রিয়েক্ট নেটিভ আমি শিখাইতাম আমার ইউটিউব চ্যানেলে। আপনি 5-6 বছর আগে হয়তো এই রিয়েক্ট নেটিভের ভিডিও পাবেন আপনি। রিয়েক্ট নেটিভ আমি নিজেই শেখাই না এখন, নিজেই শেখাই না, শেখানো বাদ দিয়ে দিছি অনেক দিন হচ্ছে। পড়াচ্ছি না, ওইটার ইকোসিস্টেমটা ফ্লাটারের মতো এত দ্রুত মুভ করতেছে না। এখন আমি টিচার হিসেবে কোনটা চাইবো বলেন তো? সেইটা পড়াইতে যেটা পড়লে আপনার ক্যারিয়ারে গিয়ে ইম্প্যাক্ট করবে। কারণ অ্যাট দ্য এন্ড আপনি যদি কোনো কিছু একটা ভালো কিছু করতে পারেন, ওইটাই তো আমার ক্রেডিট। সো এদিক থেকে ফ্লাটার অনেক পোটেনশিয়াল রাদার দেন রিয়েক্ট নেটিভ। রিয়েক্ট নেটিভের লার্নিং কার্ভও অনেক বড়। রিয়েক্ট নেটিভ শিখতে গেলে আপনাকে আগে জাভা স্ক্রিপ্ট শিখতে হবে, তারপরে রিয়েক্টের ধারণাগুলো নিয়ে তারপরে রিয়েক্ট নেটিভে যাইতে হবে। দ্যাট ইজ এ লং জার্নি। ফ্লাটারের এই ক্ষেত্রে জার্নিটা কম, লার্নিং কার্ভটা অনেক আচ্ছা, স্মুথ। জি, বলেন। রিয়েক্ট যারা রিয়েক্টে অলরেডি আছে তাদের জন্য মানে, যদি আপনি তো যেমন আপনি পাইথনে আছেন, তাদেরকে আমি পাইথন সাজেস্ট করব, যারা অলরেডি রিয়েক্টে আছে তারা রিয়েক্ট নেটিভে যেতে পারেন। তাদের জন্য রিয়েক্ট নেটিভে সুইচ করাটা ইজি। এবং রিয়েক্ট নেটিভে এক্সপো নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, দেখবেন এক্সপোতে চলে যান আপনারা, আপনার জন্য সহজ লাগবে। তাদের জন্য সাজেস্ট করব গো ফর এক্সপো, রিয়েক্ট নেটিভ এক্সপো। হ্যাঁ, ওটা সহজ লাগবে আপনাদের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে মানে কটলিনটা ভালো হবে নাকি ফ্লাটার ভালো হবে? দেখেন, আহ, আমরা কেউ কেউ আছি টেকনোলজির প্রতি বায়াসড। আচ্ছা, বায়াসড মানে হচ্ছে, ধরেন কেউ একজন সে আওয়ামী লীগের সমর্থক, কেউ একজন ধরেন বিএনপির সমর্থক, কেউ একজন ধরেন এনসিপির সমর্থক, আছে না? এখন জি, কেউ ভালো কাজ করলেও সমর্থক, খারাপ কাজ করলেও সমর্থক, আছে না? দে আর বায়াসড। ধরেন কেউ একজন কোনোদিন মেসির খেলা দেখে নাই, কিন্তু সে মেসির সমর্থক, মেসির ভক্ত। দ্যাট ইজ কল্ড বায়াসডনেস। সো আমাদেরও না ডেভেলপার কমিউনিটির ভিতরে বলেন আমাদের বায়াসনেস আছে। যে ধরেন আই এম বায়াসড ফর জাভা, সো আই এম অলওয়েজ গ্রুমিং ইউ টু লার্ন জাভা, লার্ন জাভা। I am biased with React Native. I am always grooming you, learn React Native, learn React Native. বাট এই জায়গায় অ্যাজ এ টিচার হিসেবে আমার ভেতরে যদি বায়াসনেস কাজ করে, এটা আপনাদের জন্য ক্ষতিকর। এই জন্য আমি কোনো বায়াসড ওপিনিয়ন একদমই শুরু থেকে দিচ্ছি না। যেরকম একটু আগেই একজন জিজ্ঞেস করেছিলেন যে ভাই উনি রিয়াক্ট জানেন, তাহলে ওনার রিয়াক্ট নেটিভে যাওয়া মানে যাওয়াটা বেটার হবে কিনা।
আমি কিন্তু বায়াসড না, আমি বললাম যে আপনার জন্য রিয়েক্ট নেটিভটা যাওয়াটাই বেটার হবে, কারণ যেহেতু অলরেডি আপনি রিয়েক্ট জানেন। আর যিনি এখনো জাভা স্ক্রিপ্টও জানে না, রিয়েক্টও জানে না, কেবল শুরু করতেছে, তার জন্য রিয়েক্ট নেটিভের থেকে ফার বেটার হচ্ছে ফ্লাটার, কারণ লার্নিং জার্নিটা ছোট। সো আই অ্যাম নট বায়াসড ফর ফ্লাটার, আই অ্যাম নট বায়াসড ফর রিয়েক্ট নেটিভ। আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট পরামর্শ যেটা হয়, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা আপনাকে দেওয়া, যাতে করে ওইটা আপনার উপকারে লাগে। আমি সেদিক থেকেই আমার যেই অপিনিয়ন, সেই অপিনিয়নগুলো আমি আপনাদের মধ্যে সার্ভ করতেছি। যদি আপনার এরকম টার্গেট থাকে যে আপনি অলরেডি জাভা জানেন বা অলরেডি কটলিন জানেন, আপনি এরকম যদি হয়ে থাকে, হ্যাঁ, যে অলরেডি ইউ নো কটলিন, অলরেডি ইউ নো জাভা, দেন আমি আপনাকে বলবো গো ফর জাভা কটলিন। যে আপনি অলরেডি ওই ইকোসিস্টেমটা জানেন, তাহলে চলে যান, দ্যাট উইল বি গ্রেট ফর ইউ। থ্যাংক ইউ। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। হচ্ছে থ্যাংক ইউ আই সো নিড মাচ জব রাব্বিল হোল্ডার ভাইকে অলরেডি। আজকে আমাদের সাথে এই সুন্দর। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন নিয়ে জি জি, আচ্ছা হ্যাঁ বলেন ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। যে আমি একজন জব হোল্ডার, আমি সময় অনেক কম পাই। সেক্ষেত্রে মানে আমার খুব আগে থেকেই ইচ্ছা যে ফ্লাটার শিখবো, এবং সবকিছু প্রস্তুতি নিয়েও নিয়েছি অলরেডি। এখন সেক্ষেত্রে আসলে মানে শিখতে গিয়ে আসলে কতটা মানে পথে হেজিটেশনে পড়বো কিনা, মানে এই বিষয়ে একটু ক্লিয়ার হতে যাচ্ছিলাম আর কি। যেমন আমি হয়তো বা রাত্রে 9টার পর একটু সময় দিতে পারি, 9টা থেকে আপনার 12টা কি, পর্যন্ত 3-4 ঘন্টা। দেখেন আমিও কিন্তু ফুল টাইম চাকরি করি, আপনারা জানেন। আমি যদি ফুল টাইম চাকরি করে আইসা আপনারা পড়াইতে পারি, আপনি পড়তে কেন পারবেন না? আপনি পড়তেও পারবেন, চেষ্টা করেন, চেষ্টা করে দেখেন, হলে হবে, না হলে নাই, না হলে আপনি ফেল। জাস্ট একটা ট্রাই করে ফেলেন। আর এখানে ট্রাই করার জন্য যে কোর্স ফি আছে, এই কোর্স ফি দেওয়ার জন্য নিশ্চয়ই আপনাকে দাঁত দেনা করতে হবে না, জমি জমাও বিক্রি করতে হবে না। যদি ওইরকম হতো তাহলে আমি বলতাম যে প্লিজ আরেকবার চিন্তা করেন, ট্রাই ট্রাই করে দেখেন। ফেইল হলে ফেইল, যদি আগে ট্রাই করে দেখেন, আপনি ট্রাই করে না দেখলে বলা মুশকিল। নেক্সট কোশ্চেন প্লিজ। ওকে, নেক্সট কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি, হ্যাঁ। রাব্বিল ভাই, আই থিংক আমাদের আর কোনো কোশ্চেন নাই, সো আজকে আমরা ওয়েবিনারটা এখানে শেষ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে এই অলমোস্ট 11টা বাজে এবং এখন পর্যন্ত আমরা শেষের দিকে আসে অনেকগুলো কোশ্চেন পেয়েছি। সো আমরা ট্রাই করব আজকে আপনাদের সাথে যারা ছিলেন আমাদের সাথে তাদেরকে রেকর্ডিংটা পাঠিয়ে দিতে, এবং হোপফুলি আপনারা আমাদের এই ওয়েবিনার থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। এটা আমাদের উই এক্সপেক্ট যে আপনারা সামনে আমাদের সাথে কন্টিনিউ করবেন ইন এনি ওয়ে ফরম্যাট পসিবল। সো আজকে ওয়েবিনারটা এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। রাব্বিল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। সো সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার পক্ষ থেকে ধন্যবাদ, উনি হয়তো বা কাট হয়ে গেছেন, এটা শেষ আমার করে দেন, একটু হ্যাঁ। মাইক ইস্যু করছিল। ওকে, আমি থ্যাংক লিভ ইউ এগেন দিচ্ছি। রাব্বিল ভাই, আমরা আজকে ওয়েবিনারটা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।